এক গ্লাস জুসের দাম মাত্র $1। কে খাবেন? কে খাবেন? চলে আসেন আমার ঠেলার সামনে আর খেয়ে যান ঠান্ডা ঠান্ডা জুস। দাম মাত্র $1। কথাগুলো বলতে থাকে। তখন আকাশের আশেপাশে অনেক ছেলেমেয়ে ছিল, সেজন্য কথাগুলো বলতে থাকে। ঠিক তখনই কয়েকটা মেয়েকে দেখার পরে আপা, ও আপা, ঠান্ডা ঠান্ডা জুস খাবেন? দাম কিন্তু মাত্র $1। ওই বেয়াদব ছেলে, আমাকে কোন দিক দিয়ে তোর আপা মনে হলো? আসলে আপনার বয়স আমার থেকে একটু বেশি মনে হচ্ছে, সেজন্য আপা ডাকলাম। ওই কোন দিক দিয়ে আমার বান্ধবীর বয়স তোর কাছে বেশি লাগতেছে? দেখছেন না, ওনার কিছু চুল পেকে গেছে। বয়স না হলে চুল তেমনি এমনি পাকে না। আকাশের কথা শুনে ওরা হাসবে নাকি বকা দিবে তা ভেবে পাচ্ছে না। তখন ওখানে ইরা একটা গাড়ি নিয়ে আসে, এসে ওদের সামনে দাঁড়ায়। এই মামা, এক গ্লাস জুস দিন তো। আর তোরা এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? মামা, ওদেরকেও জুস দাও। আন্টি, আপনি সাইডে বসেন, আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে আর আপনাদের সবাইকে। আন্টি কথাটা শুনে এবার ইরার রাগ হয়। ইরা কিছু বলতে যাবে, তখন তান ওই কথাটাই বলে। তাহলে বুঝবি তো কেন আমরা এরকম হাবলার মতো দাঁড়িয়ে আছি। এই ছেলেটা কি নতুন নাকি? ছেলেটা নতুন নাকি পুরাতন সেটা তো আমরা নিজেরাই জানি না, কেননা আমাদের তো আজকে ফার্স্ট ডে ইউনিভার্সিটিতে। ওই ছেলে, তুই আমাকে আন্টি বলে কেন ডাকলি? আপনার চুলের দিকে তাকান। তুই নিশ্চিত গ্রাম থেকে এসেছিস, সেজন্য এগুলো সম্পর্কে কোনো কিছু জানিস না। আপা, আপনি কি করে জানলেন? তোর এই কথাবার্তায় বোঝা যায়। এখন সময় নষ্ট না করে সবাইকে জুস দে। 5 মিনিট অপেক্ষা করেন, আমি 10 মিনিটের মধ্যে রেডি করতেছি। যাই করবি তাড়াতাড়ি করে শেষ কর। এইদিকে আকাশ জুস বানাচ্ছে, তখন খেয়াল করে দূরে দাঁড়িয়ে থাকা 5টা গাড়ি থেকে কিছু লোক নেমে আকাশকে ইশারা করতেছে। ওদের ইশারা বুঝতে পেরে আকাশ শুধু একটা আঙ্গুল নাড়িয়ে কি যেন বোঝালো, আর ওখানে থাকা 5টা গাড়ি এক এক করে চলে গেল। গাড়িতে কারা ছিল আর কেন এসেছিল তা আপনারা জানতে পারবেন যখন গল্পের সাথেই থাকবেন, কেননা আপনাদের মাঝে এত এত রহস্য নিয়ে হাজির হব যে পুরো গল্প না পড়লে এই গল্পের রহস্য আপনারা বের করতে পারবেন না। সেজন্য আকাশকে আঙ্গুল নাড়াতে দেখে। হাতের আঙ্গুল না নাড়িয়ে চামচটা তো ঠিকমতো নাড়াতে পারো না? আঙুলে হঠাৎ কি যেন লাগলো, সেজন্য দেখছিলাম। তা আপনারা কি ভার্সিটিতে ভর্তি হচ্ছেন? তোর কি মনে হয় আমরা অন্য ভার্সিটি থেকে এসে এখানে তোর জুস খাওয়ার জন্য এসেছি? আমার এই জুস খাওয়ার জন্য দেশের বাইরে থেকে লোক আসে, সেখানে আপনারা তো ধারে কাছে, সেজন্য আসতেই পারেন। ও, তাই নাকি? তোকে যতটা বলদ আর বোকা ভেবেছিলাম, তুই দেখি ততটা বোকা না। আমাকে তো কেউ জানি না ঠিক আমি। আচ্ছা, তোর নাম কি? পারভেজ হোসেন আকাশ। তা আপনার? আমার নাম জেনে তুই কি করবি? তোর মতো ছোট লোকের কাছে আমি আমার নাম বলবো, এটা তুই ভাবলি কি করে? জুস বানানো হলে তাড়াতাড়ি করে জুস দে সবাইকে। কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে। এইদিকে ওরা জুসকে টাকা দিয়ে ভার্সিটির ভিতরে ঢুকে যায়। ওরা যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে আরও কয়েকটা গাড়ি আসে, যেখান থেকে আরও ছেলেমেয়ে বের হতে থাকে। গরমকাল ছিল বলে জুসের ব্যবসায় ভালোই চলছিল। ওরাও চলে যায় ভিতরে। এইদিকে ভার্সিটির ভিতরে একটা ঝামেলা হলো। সে ঝামেলা সম্পর্কে আপনার একটু পরে জানতে পারবেন, কেননা এখনই যদি সবটা বলে দিই তাহলে তো বুঝতেই পারছেন অনেক কিছুই খোলাসা হয়ে যাবে। তাও গল্পটা ফুটিয়ে তোলার জন্য বলতে তো হবেই। কিছুক্ষণ পরে ওই জায়গায় কিছু ছেলে আসে। ওরা এখানকার লোকাল ছেলে, যারা রাজনীতির সাথে জড়িত। সেজন্য বুঝতেই তো পারছেন ওদের আলাদা একটা ক্ষমতা নিয়ে ওরা চলাফেরা করে। ভার্সিটিতে এসেই ওরা মেয়েদের ওনা নিয়ে টানাটানি শুরু করে দিল। এতে মেয়েরা একটু বেশি উত্তক্ত হয়ে যায়। আপনাদের ঘরে কি মা বোন নেই? মা আছে, বোনও আছে, সুন্দরী শুধু বউ নেই। বউ নেই যখন বাবা মাকে বলে বিয়ে করে নিলেই তো পারেন, তাহলে এভাবে মেয়েদের উত্ত্যক্ত করতে তো পারবেন না। বউ থাকলেও করব, আবার না থাকলেও করব। এটা তোর কি? এখন তোকে নিয়ে যা করব তা হয়তো তুই ভাবতেও পারবি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। বাহ, এই মেয়ে দেখে ভয়ও পাই। আমি মোটেও ভয় পাইনি।
তাহলে তোর ওড়না দিয়ে আমার লাগবে। এবার মেয়েটার ওনা নিয়ে হাতে নেয়। এইদিকে দূর থেকে ইরা সবটা দেখতে পায়, সেজন্য ওদের কাছে এসে ওড়নাটা ধরে ছেলেটার বুকটা ঢেকে দেয়। এতে কিছু মেয়ে তো হেসে কুল পায় না, কিন্তু ছেলেটা অনেক লজ্জা পায়। ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আরে ভাই, তোমার ওড়না লাগবে আমাদের বলতে? আমাদের ব্যাগে কিন্তু একটা ওড়না থাকে পারতি। আমার ওই ওড়নাটা লাগলে পড়তে পারো, আমি কিছু মনে করব না। তাহলে তোর ওড়না তো আমার লাগবে। ওই তোর সাহস কী করে হলো আমাকে এই সব কথা বলার? সাহসীর তো কোনো কিছুই দেখলি না তুই। তুই কি জানিস আমরা কার ছেলে? তোদের সবার বাবা একজনই নাকি? আজকে ওই মেয়েকে না, তোকে দিয়েই শুরু করব। সাহস থাকলে কাছে এসে দেখা, একেবারেই এখানেই জানে মেরে দিব। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই ভার্সিটির নেতা আমি, আর তুই আমাকে এভাবে হুমকি দিচ্ছিস? ব্যাপারটা বেশ হাস্যকর লাগছে। তুই নেতা হোস বা অন্য কিছু, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। এই ইরা চৌধুরী কাউকে ভয় পায় না। তোর মতো 10-12 লোক আমার বাবার সাথে দেখা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কত এমপি পর্যন্ত আমার বাবার সাথে দেখা করার জন্য বাড়ির ভিতরে অপেক্ষা করতে থাকে। সেখানে তোকে কেন আমি ভয় পেতে যাব? কে তোর বাবা? তা জেনে তোর কাজ কি? তুই এখন এখান থেকে যাবি নাকি আমি? ঠিক আছে, যাচ্ছি আমি। ছেলেটা তো ভয় পেয়ে ওখান থেকে চলে যায়, সাথে ওর লোকজন নিয়ে। কিন্তু এইদিকে আকাশ তো কোনো কিছুই জানে না, কেননা জুস বিক্রি করতে করতে ওর সময় কেটে যাচ্ছে, তার উপরে অনেক রোদ, সেজন্য আজকে ওর ব্যবসায় ভালোই যাচ্ছে। এইদিকে আবারও সেই কালো গাড়িতে করে কিছু লোক আসে। ওরা আবারও আকাশের কাছে আসে, যদিও আকাশ ওদের দেখতে পায়নি, কেননা কাস্টমার অনেক ছিল, তাই বলে খেয়াল করেনি ওরা এসে। 5 গ্লাস জুস দিন তো। লাইনে দাঁড়ান, দিচ্ছি আপনাদের। ওরা লাইনে দাঁড়ায়, তখন আকাশ ওদের জুস দেয়। স্যার এই কাগজটা রাখুন, ঠিক আছে, এতে পড়লে বুঝতে পারবেন। তোমরা এখন যাও, আমি পড়ে নেব পরে। ঠিক আছে স্যার। ওরা জুসের দামের সাথে একটা কাগজও এগিয়ে দেয়। ওরা তো ওখান থেকে চলে যায়। এইদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকে। আড্ডা শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে আসে। এইদিকে আকাশ কাগজটা পড়তে থাকে। তা ইরা দেখতে পায় আর আকাশের সামনে এসে কাগজটা ছো মেরে ওর কাছে নিয়ে আসে। কাগজটা পড়তে যাবে, কিন্তু সব ইংরেজিতে লেখা। কি লেখা আছে এতে? কি লেখা আছে তা তো পড়তে পারবো, কিন্তু এর অর্থ তো পড়তে পারবে না। কি বলিস? কই দেখি তো। এই বলে তানুও দেখতে থাকে, কিন্তু ওরা পড়তে পারলো এর অর্থ ওরা জানে না। এইদিকে তুই সামান্য একটা জুস বিক্রেতা হয়ে এরকমভাবে ইংরেজি লেটার পড়ছিস কি করে? আমি তো পড়তে পারি না, আমি কাগজটা শুধু দেখছিলাম। আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম তুই কাগজটা পড়ছিস। আসলে পড়ার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আমি কাগজটা নিয়ে যাচ্ছি। এমনটা করবেন না। কেন, কি হয়েছে? কাগজটা কি তোমার লাগবে? হ্যাঁ, লাগবে। কি কাজে? তা আপনাকে কেন বলতে যাব আমি? তাহলে যাকে বলার বল, আমি তো কাগজ নিয়ে গেলাম। এদিকে ইরা কাগজ নিয়ে যেতে থাকে। আকাশ কাগজটা আর নেয়নি, কেননা এই কাগজে কী লেখা আছে তা ইরা চাইলেও কখনো পড়তে পারবে না, কেননা এই কাগজে লেখাগুলো এতটা গোপনীয়তার সাথে লেখা হয় যে কেউ চাইলে এর অর্থ তো দূরের কথা, এই লেখাগুলোই পড়তে পারবে না। এখন আপনারাও ভাবছেন তাহলে আকাশ কি করে পড়ল, বা ওর সাথে এই কাগজের কি সম্পর্ক? যদি সবটা বুঝতে চান তাহলে অপেক্ষা করুন, সবটা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। এরা কাগজটা নিয়ে চলে যায়, কিন্তু আকাশ তো আগেই পুরো কাগজটা পড়ে নিয়েছে। এখন ওকে কি করতে হবে তা খুব ভালো করে জানে, সেজন্য ওর দোকান অফ করে বেরিয়ে পড়ে। এইদিকে কাগজটা নিয়ে ইরা বাসায় এসে বিছানার উপর রেখে দিয়ে চলে যায় ওয়াশরুমে। ওখান থেকে বের হয়ে আসে। এইদিকে কাগজের কথা তো ইরার মনেই ছিল না, সেজন্য নিচে নেমে ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। তখনই কিরে, আজকাল তোকে এত মনমরা দেখা যায় কেন? তেমন কিছু না আব্বু, বাহিরে অনেক গরম তো সেজন্য। আমাদের পুরো বাড়িতে এসি আছে, গাড়িতে আছে, তাছাড়া তোর ভার্সিটিতে পর্যন্ত আছে। শুধু গাড়ি থেকে ভার্সিটির রুম পর্যন্ত গরম। এইটুকু গরম তো সহ্য করাই যায়।
তা তো করা যায়, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। কি কথা? ইরা কিছু বলতে যাবে তখনই তাকিয়ে দেখে ইরার মা ওই খামটা নিয়ে নিচে নামে। ওনার হাতে খামটা দেখে ইরা জিজ্ঞেস করে, মা, তুমি কেন এটা আবার আনতে গেলে? কি আছে এই কাগজে? আমি নিজেও পড়তে পারছি না, তুমি দেখো তো পড়তে পারো কি না। পড়বো কি, লেখাই তো নেই। কাগজটা হাতে নিয়ে ইরা অনেক অবাক হয়, কেননা এতগুলো লেখা এখন সামান্য একটা সাদা কাগজ হয়ে গেল। অন্যদিকে আজকে একটা মিশনে যাবে একে, সেজন্য ওর টিম সাজানোর জন্য ওর ক্যাম্পে আসে। স্যার আমাদের ডেকেছেন? হ্যাঁ, আমরা একটা মিশনে যাব, সেজন্য আমি কিছু লিস্ট দিচ্ছি। এগুলো 1 ঘন্টার ভিতর হেলিকপ্টারে উঠিয়ে নেবে। ঠিক আছে স্যার। বাকিরা কোথায়? ওদের তো দেখছি না। আপনি যে আসবেন তা ওরা জানে না। ওদের তাড়াতাড়ি করে খবর দেওয়ার জন্য। আমি যে আসবো তা তো তোমাদের বলেছি আগে, তারপর ওরা কেন আসেনি? আচ্ছা, আমি যোগাযোগ করতেছি। এদিকে অন্তর বাকি কাজ করতে থাকে, এদিকে একে ওর বড় ছেলের সাথে দেখা করে। স্যার, আসবো কি? হ্যাঁ আসো। তা তুমি চিঠি পেয়েছো তো? এই যুগে কেউ চিঠি পাঠায়? কি করব, ইমেলে পাঠালে যে হারে সব কিছু হ্যাক হচ্ছে বুঝতে তো পারছো। এইগুলো হ্যাক হলে কি হতে পারে? তা তো বুঝতে পারছি। তা এখন যে কথাটা বলতে এসেছে, আমি তাহলে মিশনের জন্য বের হলাম। তা আমার জন্য কোনো মেসেজ কি আছে? মানে কতদিন লাগবে তোমার মিশন শেষ হতে? তা তো এখন বলা সম্ভব না। যেখানে যাচ্ছি ওখানকার পরিস্থিতি দেখে তারপর তো বলতে পারবো। ঠিক আছে, যাও তাহলে, সাবধানে। ইমার্জেন্সি কোনো কিছু লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জি স্যার, জানাবো। এদিকে একে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে, সাথে করে 20 জন কমান্ডো অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে ইরা ওর বান্ধবীকে নিয়ে আসে ভার্সিটিতে, সাথে ওই কাগজটাও। কিরে, তুই দেখি কাগজটা নিয়ে চলে এলি? ওই জুস বিক্রি করা ছেলেটাকে খুঁজে বের কর আগে। খুঁজতে যাব কেন? ওর ঠেলার সামনে এলেই তো ওকে পেয়ে যাব। চল তাহলে যাই আমরা ওর ঠেলার সামনে। ওরা ঠেলার সামনে এসে দেখে দোকান আজকে অফ করা, সেজন্য কোনো কিছু চিন্তা না করে ভার্সিটির ভিতরে চলে যায়। এইদিকে দুপুরের পরে একে আর ওর টিমের লোকেরা দুপুরে খাবার খেয়ে নেয়। তারপর এক এক করে গ্যাজেটগুলো বের করে, যার মাধ্যমে ওরা এই পুরো আইল্যান্ডের ছবি আর ভিডিও নিয়ে হলোগ্রাম আকারে দেখতে পারে। হলোগ্রাম আকারে দেখতে পারলে ওরা সবটা বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি আছে এই আইল্যান্ডে। ওরা সব বুঝতে পারবে, সেজন্য একটা ড্রোন ওরা উড়িয়ে দেয়, যার মাধ্যমে ওরা সবটা দেখতে পারবে। এদিকে 3 মিনিটে পুরো আইল্যান্ড ওদের স্ক্যান করা হয়ে গিয়েছে। এরপর সেটা দেখতে থাকে। এই আয়ারল্যান্ডে এতগুলো মানুষ আছে? মানুষের সাথে প্রতিটা জায়গায় জায়গায় রুম আছে। এখানে তো আনুমানিক 50 জনের বেশি লোক আছে। কিন্তু তার মধ্যে 25 জনের বেশি মেয়ে আছে। তা কিভাবে জানতে পারলেন? কেননা এই 25 জনের কাছে হাতিয়ার আছে, আর এদের কাছে নেই। তাছাড়া ভালো করে দেখো, এদের শরীরের গঠন অনুযায়ী এদের মেয়েদের মতোই লাগছে। এর মানে এখন কি ধরে নিব? ধরে নেব কি, এরা নারী পাচারকারীর সদস্য, বা এদের এখানে ধরে এনে এদের শরীরে অঙ্গ থেকে নামি দামি সবকিছু বিক্রি করে ফেলে। তাহলে তো এদের ধরতে হবে। তা তো লাগবেই, কিন্তু তার সাথে আরও কিছু কাজ করে নিতে হবে। ওদের দলে মেইন মাথাটাকে আমাদের ধরতে হবে। ওর মাধ্যমে আমরা একটু একটু করে কিছু তথ্য জানতে পারবো। সেজন্য আমরা 5 জন এই মেয়েগুলোকে সাহায্য করবে। বাকিরা আমার সাথে চলো। 3 জন স্নাইপার লুকিয়ে পড়ো আর আমাদের সাহায্য করবে। কোথাও কোনো রকম কিছু হলে তাড়াতাড়ি করে জানাবে আমাদের। আমরা তাহলে বাঘ হয়ে গেলাম। সেটাই করো। এইদিকে ওরা যে যার মতো যেতে থাকে, কয়েকজনকে মেরে ওই মেয়েগুলোকে ওদের থেকে বাঁচায় আর ওদের একটা রুমে রেখে বাকিদের ধরতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা সব কিছু নিজেদের আয়ত্তে করে ফেলে, সাথে এখানে যার কথাই সবাই চলে তাকেও ধরে নিয়ে আসে। অন্তর, এখানে তো একটা হেলিকপ্টার আছে দেখতেছি। তুমি হেলিকপ্টার নিয়ে সোজা পুলিশ স্টেশনে যাবে। তারপর কি কি করতে হবে তা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না? তার প্রয়োজন হবে না, আমি ওদের নিয়ে যাচ্ছি। এইদিকে অন্তরের সাথে শাকিলও যায়, আর আকাশ যে হেলিকপ্টার করে এসেছে ওটাকে ওরা চলে আসে এই লোকটাকে নিয়ে।
যে এখানকার লিডার তাকে নিয়ে চলে আসে। এইদিকে অন্তর আর শাকিল ওদের নিয়ে পুলিশ স্টেশনে আসে। ওদের দেখে পুলিশ অফিসাররা বের হয়ে এসে সালাম দেয়। বলুন স্যার, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? কালকের ভিতরে এদের সবাইকে এদের পরিবারের কাছে পৌঁছে দেবে। আজকে এদের সবার থেকে ঠিকানা নিয়ে ওদের যত তাড়াতাড়ি পারো পৌঁছে দাও ওদের পরিবারের কাছে। আর ওদের ঠিকানা আর মোবাইল নম্বর আমাদের মেলে পাঠিয়ে দেবে। চিন্তা করবেন না, আমি এখনই ব্যবস্থা করতেছি। ওরা তো ওখান থেকে চলে আসে। এইদিকে পরের দিন সকালে আকাশ ওর ঠেলার সামনে দাঁড়িয়ে আবার জুস বিক্রি করছিল। তখন ইরা আসে। ওই এই 2 দিন কোথায় ছিলি? আমি যেখানেই থাকি না কেন, তা জেনে আপনার কি কাজ? তার আগে বল, এই কাগজের লেখাগুলো কোথায়? কোন কাগজ? আমার হাতে যে কাগজটা আছে সে কাগজের কথা বলেছি আমি। কাগজে কিছু লেখা থাকলে তো এটা তো সাদা কাগজ। মিথ্যা বলবি না, এই কাগজে তো কিছু লেখা ছিল। দেখুন, যাই থাকুক লেখা, তা আপনাকে বলতে বাধ্য নই আমি। সেজন্য এখান থেকে জানতো। তোর সাহস তো কম না, তুই আমাকে এখান থেকে বের করে দিচ্ছিস। সাহসের কি দেখলেন? সাহস তো দেখলাম না এখনো। একদিনের ভিতরে তোর এই দোকান যদি আমি উঠিয়ে না দিতে পারি তাহলে আমার নামও ইরা চৌধুরী না। কথাটা ভালো করে মনে রাখিস। আপনার মতে কতজন আসলো আর গেল? কিন্তু আমি তো আসিনি। দেখা যাবে। ইরা ওখান থেকে রাগ করে চলে যেতে চাইবে, তখন ওখানে রিয়াজ চলে আসে। রিয়াজ হলো ইরার ক্লাসমেট, কলেজ লাইফ থেকে ওদের পরিচয়। তার উপর রিয়াজের বাবা এখানকার একজন রাজনীতিবিদ, একজন নেতা। সেজন্য রিয়াজ একটু পা নিয়ে চলে। ইরাকে এভাবে রাগ করে চলে যেতে দেখে রিয়াজ ইরাকে ডাক দেয়। কি হয়েছে ইরা, তুই এভাবে রেগে আছিস কেন? আর বলিস না, ওই ফকিন্নি আমাকে ক্ষমতা দেখায়। কে সে ব্যক্তি, আমাকে একটু দেখা। ওই যে জুস বিক্রি করতেছে একটা ছেলে, ওর কথা বলছি। তাহলে ওকে কি একটু ভয় দেখানো? তাহলে কি ওকে একটু ভয় দেখাবো নাকি একটু মারামারি করে আসবো? যেভাবে তোর সুবিধা হয় সেভাবে কাজটা করে আয়। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক আমি কি করি। ইরা একটা পাশে দাঁড়িয়ে আছে, অন্য পাশে রিয়াজ আসে আকাশের কাছে। রিয়াজের সাথে ওর কিছু বন্ধুও ছিল। এদিকে ওদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা তো হয়েছে। সেজন্য ওদের জিজ্ঞেস করে, কি মামা, জুস কি লাগবে? জুস লাগবে কিনা জানি না, তবে তোকে যে আমার লাগবে। আমাকে কেন লাগবে? তুই মনে হয় কোনো কিছুই জানিস না। না বললে জানবো কি করে? তুই সামান্য একটা ঠেলা নিয়ে জুস বিক্রি করছিস আর আমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করিস, তা আমি মেনে নেব কিভাবে বল? আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। একটু আগে আমার বন্ধুর সাথে বাজে ব্যবহার করেছিস, সেই জন্য তুই সবার সামনে এক কান ধরে উঠবোস করবি। যদি তা না করি, তাকে তোকে হসপিটালের বেডে শুয়ে থাকার ব্যবস্থা করব। মাত্র 5 জন এসেছ আমাকে হসপিটাল বেডে শোয়ানোর জন্য। তোর কি ভয় লাগছে না? ভয় তো পাবে তোমরা, যখন মার খেয়ে এখানে পড়ে থাকবে তখনই। কথাটা শুনে ওরা তো রেগে যায়, আকাশকে মারার জন্য আসে, কিন্তু ওদের উল্টো মেরে মাটিতে শুইয়ে দেয়। রিয়াজ তো এতে আরও রেগে যায়, রেগে আকাশকে মারতে আসে, কিন্তু রিয়াজও পেরে ওঠে না। কেন পেরে ওঠে না তা আপনারাও জানতে পারবেন। এখন ওদের মারামারি উপভোগ করি কিছুক্ষণ। এইদিকে ইরা রিয়াজকে এভাবে মার খেতে দেখে রিয়াজের বাবাকে ফোন দিয়ে সবটা জানায়। উনি তো খবরটা শুনে রেগে যায় আর ভার্সিটিতে ওদের কিছু লোক আর পুলিশ পাঠিয়ে দেয়। এইদিকে ওদের মাটিতে শুইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে কল দিয়ে আসতে বলে। অ্যাম্বুলেন্স এসে ওদের নিয়ে যায়। এরপরই রিয়াজের বাবা যে লোক আর পুলিশ পাঠায় তারা এসে উপস্থিত হয়। এরা রাজীব চৌধুরী কিছু লোককে চেনে, সেজন্য ওদের কাছে এসে সবটা বলে। ওই ছেলেটাকেই মেরেছে রিয়াজকে। ম্যাম চিন্তা করবেন না, আমরা প্রথমে ওকে মারবো, তারপর পুলিশ ওকে নিয়ে যাবে জেলে। ঠিক আছে, তাই করো, ভালো করে ওকে মারো। এদিকে ওরা আকাশের সামনে এসে দাঁড়ায়, সাথে পুলিশও ছিল। কি ব্যাপার, আপনারা কারা? এখানে কি চাই? আমরা কি চাই তা তোকে পরে বোঝাবো, এখন আপাতত এটা বল, রিয়াজ কোথায়? ওকে তো কিছুক্ষণ আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবার তোমরা ওকে মারতে থাকো, তারপর আমি ওকে হসপিটালে একদিন রেখে জেলে নিয়ে যাব। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, তুই আপাতত কিছুক্ষণ মার খা এখানেই।
এইদিকে লোকগুলো আসে মারার জন্য। ওরা আকাশকে মারতে আসে, কিন্তু ওরা পেরে ওঠে না। সেজন্য পুলিশ এসে বন্দুক দিয়ে আকাশের শরীরে আঘাত করে। একাই অনেকজনের সাথে লড়াই করার জন্য অনেক দুর্বল হয়ে যায়। এইদিকে পুলিশ ওকে নিয়ে হসপিটালে যেতে থাকে, যা ওখানে থাকা কিছু লোক দেখে। তাই ওরা কাউকে কল দিয়ে সেই কথাগুলো জানিয়ে দেয়। এদিকে পুলিশ হসপিটালে পৌঁছানোর আগে ওখানে কমান্ডো এসে পৌঁছে যায়। পুলিশের লোকগুলো কমান্ডোকে দেখে প্রথমে ভাবলো ওরা হয়তো রিয়াজের জন্য এসেছে, কিন্তু আকাশকে দেখা মাত্রই ওরা যখন গাড়ি থেকে আকাশকে বের করে হসপিটালের ভেতর নিয়ে যায়, তা দেখে পুলিশ অফিসার তো অনেক বেশি অবাক হয়। কিছু কমান্ডো এসে পুলিশ অফিসারকে ধরে রাখে। কি ব্যাপার, আমাকে কেন ধরে রেখেছেন? চুপ করে দাঁড়িয়ে থাকুন, নয়তো এখানেই তোকে মেরে দিব। ফাজলাম হচ্ছে কি এখানে? একটু পরে কি হবে তা তুই ভাবতেও পারবি না। এখন চল আমাদের সাথে ভিতরে। পুলিশ অফিসারকে নিয়ে আসে ভিতরে, এরপর একটা কাগজ হাত দিয়ে ধরিয়ে দেয়। কিসের কাগজ এটা? পড়ে দেখ, তাহলে নিজেই বুঝতে পারবি এটা কিসের কাগজ। পুলিশ অফিসার কাগজ পড়তে থাকে। পড়ে দেখে ওকে 3 মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে তার কোনো কিছু লেখা হয়নি। এইদিকে পুলিশ অফিসারের কাছ থেকে সব কিছু নিয়ে রাখা হয়। এইদিকে অফিসার তো চলে যায়, কিন্তু কমান্ডো অফিসার ওখানেই থেকে যায়। 2 দিন পরে আকাশ কিছুটা সুস্থ হয়ে চলে আসে আবার ভার্সিটিতে। এরা তো আকাশকে এভাবে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে কি করে? আমি এখানে থাকবো না তো। আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তোর তো হসপিটালে বা জেলে থাকার কথা, সেখানে না থেকে এখানে কেন? কখন কার ভাগ্য কোন দিক দিয়ে খুলে যায় তা কি আর বলা যায়? তোর আবার ভাগ্য আছে? তা শুনি এমন কি ভাগ্য আছে তোর, যার জন্য পুলিশ ছেড়ে দিল তোকে? সব কথা জানতে হবে না, তবে আপনি একটু সাবধানে থাকবেন। আমি কেন সাবধানে থাকবো? বলা তো যায় না কে কখন কোন দিক দিয়ে উঠিয়ে নিয়ে যায়। তোর কথা আগামাথা কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। সবে হলে বুঝতে পারবে। এদিকে ইরার বান্ধবীগুলো চলে আসে। ওরা এসে দেখে ইরা খুব রেগে আছে, সেজন্য ওর কাছে এসে জিজ্ঞেস করতে যাবে। এর আগেই ইরা আকাশকে ধমক দিয়ে কথা বলতেছে। কি হয়েছে, এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে এরা? উনি কি কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তাহলে এরকম মন খারাপ কেন? আসলে হয়েছে কি, আমি বলতেছি কি হয়েছে। জি বলেন, আমরাও শুনি। উনি চেয়েছিল আমাকে এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু উনি তো তা পারেনি। সেদিন এরকম অবস্থা ওনার। এরা তো ঠিকই করেছে। তোদের মতো ছেলেদের যদি এভাবে আশকারা দিতে থাকি, তোরা তো মাথায় উঠে বসবি। আপনার মাথাতে এতটুকু জায়গাও নেই যে একটু বসবো। ফাজলামো করেন আমার সাথে? আপনি কি আমার শালি নাকি বেয়ান যে ফাজলামো করবো? তোকে তো আমি ইচ্ছে করছে গালটা টিপে ধরি তোর। কতজনের কত কিছু ইচ্ছে করে, সব থেকে কান দিলে কি হবে? তাছাড়া আপনার বান্ধবীকে একটু সাবধানে রাখবেন। বলা তো যায় না কোন দিক দিয়ে কিভাবে কি হয়েছে। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? আমার ধমক নেওয়ার মতো সাহস এখনো আপনার হয়নি। ও তাই নাকি? আমি দেখে নিব তোকে। এখানে তো আছে, ভার্সিটিতে আসলে দেখাতে হবে। যদি এখানে দেখে মন না ভরে তাহলে নাম্বার নিয়ে রাতে কল দিন, তখনও না হয় দেখে নেবেন। ব্যাপারটা কিন্তু মন্দ হয় না ইরা, নাম্বারটা তাহলে দিয়েই দে। তোদের কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। এইদিকে ইরা রেগে তো চলে যায়। অন্যদিকে আকাশ ওখানে বসে থাকে পরবর্তীতে কি হয় তা দেখার জন্য। একটু পরে ভার্সিটিতে ক্লাস শুরু হয়। তখন আকাশ ওর কাজ বন্ধ করে চলে আসে ক্লাসে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আকাশও এই ভার্সিটিতে পড়ে, কিন্তু প্রতিদিন যায় না ক্লাস করতে। যেদিন গরম কম পড়ে সেদিন ক্লাস করার জন্য চলে আসে ভার্সিটিতে। তাই অনেক দিন পরে আসে ক্লাস করার জন্য। রুমে ঢুকে তেমন একটা কাউকে চিনতে পারছে না, কেননা আকাশ তো ক্লাস এমনিতেই করে না, তার উপর শেষ বর্ষ, তাই কোনোভাবে বিদায় নিতে পারলেই বাঁচে। ক্লাস করতে থাকে। এদিকে স্যারও ঠিকমতো আকাশকে চেনে না, কেননা ক্লাস তো ঠিকভাবে করতোই না। সেজন্য ক্লাস কোনোভাবে শেষ করে চলে আসে ক্যান্টিনে। সেখানে ইরা আর ওর বান্ধবীরা ছিল। ওরা দেখেই, কিরে ছোট লোক, তুই এখানে কেন? আমি কি আসতে পারি না? পারিস না, কারণ তোর মতো ছোট লোকের বাচ্চা
এই ভার্সিটিতে ঢুকে ক্যান্টিনে খাবার খাবি, তা ভাবলে কি করে? আচ্ছা, আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে? তোর সাহস তো কম না, তুই আমার বাবা মা তুলে কথা বলিস। পারিবারিকভাবে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে কথায় কিছুটা পরিবর্তন হতো, কিন্তু আপনার কথার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই তো, সেজন্য। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? পরিচয় বলতে থাকেন, আমি এখানে লিখে রাখি, পরে একটা সময় করে আপনার বাড়িতে এসে আমি দাওছা। ইরা, এই ছেলে বলে কি? এর তো দেখি মার্তার মধ্যে সব তার ছেঁড়া। ওকে একটা ঠান্ডা দেখে শরবত খাওয়াবো, তাও ওরই ঠেলা থেকে। তোর মতো ফকিরনি কিনা আমার বাসায় যাবে? তুই ভাবলি কি করে? আমার বাড়ির দারোয়ানও তো তোকে ঢুকতে দিবে না। কথা বাড়িয়ে লাভ নেই, যা বলতে চেয়েছি। কি বলবি তাড়াতাড়ি বল। বলতে তো অনেক কিছুই চাই আমি, কিন্তু উত্তর দেওয়ার মতো অবস্থা হবে তো তোমার? আগে শুনি, তারপর না হয় ভেবে দেখব। এরপর আকাশ কিছু বলতে যাবে, তখনই ভার্সিটির মাইকের স্পিকার বেজে ওঠে। তার সাথে কিছু ঘোষণাও দিতে থাকে। ঘোষণা শুনে ইরা তো অনেক খুশি, সাথে ওর বান্ধবীরাও। কিন্তু এর কারণ আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। একটু পরে আকাশ চলে আসে ওইখান থেকে। এইদিকে পরের দিন কেউ একজন এসে একটা খাম ধরিয়ে দেয়, যা ইরা দূর থেকে খেয়াল করে। এরা আকাশের কাছে আসতে আসতে ততক্ষণে আকাশের পড়া শেষ হয়ে যায়। পরে শেষ করে খামের ভিতর কাগজটা রাখে। তখন ইরা এসে খামটা নিয়ে নেয়। কি আছে এই খামে? তা জেনে আপনার কি কাজ? আমি একটা কথা বুঝি না, তোর কাছেই কেন খাম আসে আর সে লেখা উধাও হয়? হয়টা কি করে? ফন্ট করা কালি উধাও হয়, এটা তো আমার ধারণার বাইরে। আমি একটা ব্যাপার কিছু বুঝতে পারছি না, দুনিয়াতে এত লোক থাকতে আমার পেছনে কেন পড়ে আছেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে বলতে যাব কেন আমি? তাহলে আমি কেন বলবো এই খামে কি লেখা আছে? এদিকে দোকান অফ করে খামটা নিয়ে বেরিয়ে যাবে। তখনই ইরার বান্ধবীগুলো ওখানে চলে আসে। এসে এরকমটা দেখে। এটা কি ইরা? তোকে তো পাত্তাই দিল না। সামান্য একটা জুসের দোকান দিয়ে যদি ওর এরকম ভাব হয়, তাহলে যখন ওর কাছে ডলার হবে অনেক বেশি, তখন না জানি কি করবে। আমাকে তো কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? কিছু একটা আইডিয়া তো দিবি। তুই ওই ছেলেটার সাথে প্রেম কর। তোর কি মাথাটা গেছে? আমি তোকে আইডিয়া দিতে বলেছি, আর তুই কি না আমাকে ওর সাথে প্রেম করার জন্য বলতেছিস? আমি কি সত্যি সত্যি প্রেম করতে বলছি নাকি? তাহলে কি করতে হবে? কানটা এদিকে আন, বলতেছি কি কি করতে হবে। এরপর ইরাকে কিছু বুদ্ধি দিতে থাকে, যা ইরার পছন্দ হয়। কিন্তু বুদ্ধিটা কিভাবে কাজে লাগাবে এখন সেটাই বাকি আছে ওদের করা। সেজন্য আচ্ছা, সামনে তো আমাদের ভার্সিটি কয়েকদিনের জন্য ছুটি দিবে। তা এত খুশি কি আছে? ওই কয়েকদিনে আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করব। ভার্সিটি যদি বন্ধ থাকে আকাশ তো আসবে না, তাছাড়া ও কোথায় থাকে তা তো জানি না। তাহলে কাল আমরা ওকে ফলো করতে করতে যাব, দেখি ও কোন জায়গায় যায়। ব্যাপারটা মন্দ না, আমাদের তাহলে ছদ্মবেশ ধরে যেতে হবে। মাথা খারাপ? যেভাবে আছি সেভাবে গেলে সমস্যা কি? সমস্যা আছে, ও যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ও বুঝে যাবে আমরা ওকে ফলো করতেছি। আচ্ছা, কাল তাহলে ওর সাথে একদম ভালো ব্যবহার করব, তাহলে ও বুঝতে পারবে না। সেটাই ভালো হবে। এদিকে পরের দিন ওরা সত্যি সত্যি আকাশের সাথে ভালোভাবে কথা বলতে থাকে, যা আকাশ বুঝতে পায়নি। কেননা মেয়েদের মন বোঝাতো চারটেখানি কথা নয়। বড় বড় কবিরাও যেখানে বুঝতে পায়নি, সেখানে লেখকের কথা বাদই দিলাম। ওরা প্ল্যান অনুযায়ী কথা বলতে থাকে আকাশের সাথে। আকাশ কি করে, কোথায় থাকে, কে কে আছে পরিবারে, এসব নিয়ে কথা ওঠায়। আকাশও ওদের কথাই হ্যাঁ অথবা না বলতে থাকে। সবটা কথা শেষ হওয়ার পরে আমাকে এখন যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? একটা কাজ আছে। ভার্সিটি তো বন্ধ, এই কয়েকদিন দিনে কি কি করবে ভেবে দেখেছো? আমার ভাবতে হয় না, আমার একটা না একটা কাজ কিন্তু লেগেই থাকে। কি এমন কাজ শুনি? এখন বলা যাবে না। আমি আপাতত এখন বাসায় ফ্রেশ হয়ে ঘুম দিব, আর সন্ধ্যার সময় বের হব। 2 দিন থাকবো না, 2 দিন থাকবো,
এর পরের দিন আমাকে আবার এখানে পাবে। এত কিছু নিয়ে ভাবো কখন? আমার ভাবনার শেষ নেই। তা আর কেউ আছে নাকি এই ভাবনার জগতে? মানে ঠিক বুঝলাম না। আমি বলতে চেয়েছি, আম, কোনো মেয়ে কি লাইফে আছে? আমার মতো জুস বিক্রেতার সাথে প্রেম করবে? এরকম অভাগা মেয়ে কি আছে? এটাও ঠিক। তা কাউকে পছন্দ তো করে নিতে পারো, এতে তোমার জন্য ভালো হয়। যে আসে সে এমনিতে আসবে, তাকে জোর করে আনতে হবে না। এটা অবশ্য ঠিক বলেছ। তা এই 2 দিন কি কি করবে? কেন বলুন তো? নয়তো বলতাম আমাদের সাথে একটু ঘোরার জন্য। খরচ নিয়ে চিন্তা করতে হবে না, সব খরচ আমি দিব। ছি ছি, আমি খরচ নিয়ে ভাবছি না। আসলে আমার অনেক কাজ আছে, তবে কাজ না থাকলে জানাবো। জানাবে কি করে আর? আচ্ছা, একটা কাজ করো, আমার নাম্বারটা তুমি রেখে দাও, ফ্রি হলে কল দিয়ে জানিয়ে দিও। আচ্ছা। ইরা নাম্বার দিয়ে চলে আসে। পথে ওর বান্ধবীরাও এই নিয়ে কথা বলতে থাকে। এইদিকে আকাশ তখনও অন্যদের কাছে জুস বিক্রি করতে থাকে। সন্ধ্যার পরে বাসায় ফিরে আসে অন্যদিকে। রিয়াজ, তোকে যে কথাটা বলতে এসেছি, কি কথা আব্বু? ভার্সিটির ওই দিকের খবর কি? কোন দিকের? আমি এটার কথা বলতেছি। চিন্তা করো না আব্বু, হয়ে যাবে কাজ। তাছাড়া আমি তো মাত্র ঢুকলাম ভার্সিটিতে, কয়েকটা মাস যাওয়ার পরে কিছু না কিছু একটা বের করে ফেলতে পারবো। তাছাড়া আব্বু ভার্সিটির কিছু নতুন বন্ধু বানাতে হবে যারা এইসব করার জন্য আগ্রহ আছে। যাই করিস না কেন সাবধানে করিস, কেননা ভার্সিটিতে অনেক ছেলে মেয়ে আছে, নাকি আন্ডারকভার এজেন্টও নাকি ঢুকে পড়েছে। তাহলে কিভাবে করব? যাই করতে হবে সাবধানের সাথে করতে হবে। তা আব্বু তুমি খোঁজ নিয়ে দেখো ওদের ছবি জোগাড় করতে পারো কি না। তাহলে ওদের আগে চিহ্নিত করে রাখতে পারলে আমাদের অসুবিধা অনেক কমে যাবে। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে যোগাযোগ করে দেখতেছি কি করা যায়। এদিকে গল্পের মধ্যে অনেক রহস্য এখনও লুকিয়ে আছে, কেননা এসব রহস্য গল্প পড়ার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন। এখন সামনে কি হচ্ছে তা বুঝতে চেষ্টা করুন। এদিকে রাতে আকাশ বাসায় ফিরে। আপনাদের তো আকাশের ব্যাপারে এখনও কোনো কিছু জানানো হয়নি। আকাশের পরিবারে কেউ নেই, শুধু এইটুকু জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে সাথে জানতে পারবেন। রাতের বেলায় ইরাকে কল দিয়ে সবটা জানাই, সেই জন্য। বাবা মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি কয়েকদিনের জন্য বেড়াতে যাব। তা তোর মামার বাসায় যাবি নাকি আমাদের কোনো আত্মীয়র বাসায়? ওনাদের কারোর বাসায় না। তাহলে আর কোথায় যাবি? আমি বান্ধবীদের সাথে ঘুরতে যাব 2 দিনের জন্য। কে কে যাবে সাথে? তানু আর রিমু যাবে। আচ্ছা, তোর বাবার কাছ থেকে ডলার নিয়ে নে। মা, আমার কাছে অনেক আছে। তাছাড়া আমি সকালে বের হব, সেই জন্য তোমাদের কাছে এসেছি বলার জন্য। ঠিক আছে, সাবধানে যাবি। পরের দিন সকালে ওরা বেরিয়ে পড়ে, তবে কাছে কোথাও যাওয়ার ওদের কোনো প্ল্যান ছিল না। সেজন্য ওরা দূরে একটা জায়গায় আসে। এইদিকে আচ্ছা, তোমরা মেয়ে 3জন আর আমি একটা ছেলে। আমার তো নিজেরই খারাপ লাগছে। খারাপের কি আছে? খারাপ বলতে বলতে যায় না, কখন কি হয়ে যায়। উল্টাপাল্টে কিচ্ছু করার কথা ভাববেন না তো। আর ওইসব কিছু না। তাহলে আর চিন্তা কিসের? এই জায়গাটা ভালো না, এখানে অনেক মানুষ মারা গেছে। তুমি এত কিছু জানো কি করে? একটু অপেক্ষা করো, নিজেই দেখতে পারবে। তা কি করে? কিছুক্ষণের মধ্যে দেখবে কয়েকটা ছেলে আসবে, আমাদের প্রশ্ন করবে এক এক রকমের। তারপর ওরা বলবে আমাদের কাছে যা কিছু আছে তা যেন ওদের দিয়ে দিই। মগের মূল্যক নাকি যে বললেই দিয়ে দিব? যদি আমরা না দিই তাহলে ওরা আমাদের এক একজনের মাথায় বা গলায় ছুরি বন্দুক এগুলো ধরবে। তারপরও যদি না দিই আমাদের এখানে মেরে ফেলে দিয়ে চলে যাবে। কি সাংঘাতিক কথাবার্তা। আচ্ছা, পুলিশ এই ব্যাপারে কিছু বলে না? পুলিশ নেই এই এরিয়াতে, সেজন্য ওরা এসব করার সাহস পাচ্ছে। তাছাড়া এটা পর্যটন এলাকা, এখানে কিছু সিকিউরিটি আছে, ওরা তো নিজেরাই ভয় থাকে, সেজন্য ওদের আশা করে লাভ নেই। আমি এখানে থাকবো না। ইরা বোন, চল এখান থেকে। আমার তো ভয়ে হাত পা এখনই ঠান্ডা হয়ে যাচ্ছে। এত ভয় পেলে কি চলবে? তাছাড়া আমরা 4 জন এখানে। তাছাড়া তুমি নিজেই তো পারো 2-3 জনের মোকাবেলা করতে। বাকি 1-2 জনকে আমরা দেখে নিব।
তুই কি সিনেমা পেয়েছিস যে আমরা যেভাবে চাইবো সেভাবে সব কিছু হবে? কেন হবে না? ওরা যদি 4 জন আসে, আমরাও 4 জন আছি, আমাদের সাথে পেরে উঠবে নাকি? তাছাড়া আমরা ব্যাগে স্প্রে আছে, ওটা যখন ওদের চোখে মারবো ওরা এমনিতেই পালাবে। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? আমি যে বুদ্ধিমতী এটা আমার বাবা মা সবসময় বলে। ওনারা যদি দেখে তোমার বুদ্ধিতে কারোর প্রাণ চলে গেছে, তখন বুঝে নেবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে পালাই। কখন ওরা চলে আসবে কে জানে। পালাতে হবে না, আপনারা নিজেদের তাঁবু টেনে ঘুমিয়ে পড়ুন। আমি আছি এখানে। তোমার তাঁবু কোথায়? ব্যাগের মধ্যে আছে। এই ছোট ব্যাগে তাঁবু আসবে কি করে? আকাশ ব্যাগ থেকে একটা কিছু বের করে, এরপর পাওয়ার ব্যাংকে একটা কিছু ঢুকিয়ে দেয়। এতে পুরো প্যাকেটটা ফুলে ওঠে, যা দেখে ওরা অবাক হয়। এটা কি মার্কেটে পাওয়া যায়? এগুলো মার্কেটে পাওয়া যায় না। তাহলে তুমি কিনলে কোথা থেকে? আমাকে দিয়েছিল কেউ একজন। আচ্ছা, তোমরা তাহলে ঘুমাও, আমিও ঘুমাই। কিন্তু ওই লোকগুলো এসে যদি সব নিয়ে যায়? এত রাতে ওরা আর আসবে না। তাহলে তো সকালে আসবে। ওরা দিনের বেলায় বের হয় না। যাক, বাঁচলাম। এদিকে রাতে ওরা ভয়ে ভয়ে ঘুমায়। পরের দিন সকালে ওরা ঘুম থেকে উঠে নিজেদের মতো করে আশেপাশে ঘুরতে থাকে। দুপুরের দিকে ওরা খাবার খেয়ে একটু বের হয়। তখন পার্কের মধ্যে কয়েকটা ছেলে আসে ওদের সামনে। কি ব্যাপার আকাশ, তুমি না বললে ওরা দিনে বের হয় না, কিন্তু এখানে তো দিনেও চলে আসলো। এরা তো ওরা না। তাহলে কারা? এত কিছু ভাবতে হবে না, $15-20 দিয়ে দাও, দেখবো ওরা চলে যাবে। সত্যি তো? তানু ডলার দিয়ে দিলে ওরা চলে যায়। এদিকে ওরা যাওয়ার একটু পরে ওখানে থাকা একটা বোম ব্লাস্ট হয়। এতে অনেক লোক এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু আকাশ দৌড়ে এসে ওই জায়গায় আসে। বোম ব্লাস্ট হওয়াতে সবাই এদিক ওদিক চলে গিয়েছিল। এইদিকে একটা মেয়ে আহত হয়ে পড়ে আছে। মেয়েটা মোটামুটি 20 বছর বয়স হবে, কিন্তু মেয়েটাকে কোলে নিতে হবে সেজন্য। এদিকে আসো তোমরা। আমার ভয় করছে, আমি পারবো না। এই মেয়েটাকে হসপিটালে নিতে হবে। তাহলে কোলে নিয়ে গাড়িতে বসাও। আমি একটা মেয়েকে কোলে নেওয়াটা কি ঠিক হবে? আমার ভয় করে, তোমার মতো এত সাহস আমার নেই। এইদিকে কোনো উপায় না পেয়ে আকাশ মেয়েটিকে কোলে নিয়ে গাড়িতে বসে, তারপর হসপিটালে পাঠিয়ে দেয়। ইরার তানু সাথে রিমুকেও পাঠিয়ে দেয়। ওই জায়গায় আকাশ থেকে যায়, কেননা যে বোমা ব্লাস্ট করেছে সে রিমোটের সাহায্যে এই কাজটা করেছে, সেজন্য ওকে খোঁজার চেষ্টা করতে থাকে। কিন্তু আশেপাশে এরকম সন্দেহভাজন কাউকে পায়নি, সেজন্য ইরার সাথে যোগাযোগ করে হসপিটালে চলে আসে। ডক্টর কি বলেছে? বলেছে বোমার তাপ ওর শরীরে এসে লেগেছে, সেজন্য স্কিনে একটি সমস্যা হবে, তবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। মেয়েটার আত্মীয় স্বজন বা কারো কোনো ঠিকানা কি পেয়েছো? ওইসব আমি কি করে বুঝবো? ওটা তো পুলিশ দেখবে। আচ্ছা, মেয়েটার সাথে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা কোথায়? ওই ব্যাগ দিয়ে তুমি কি করবে? ওই ব্যাগে মেয়েটার কোনো কার্ড তো পাবো, তাছাড়া মোবাইল থেকে কোনো না কোনো নাম্বার তো পাবোই। এই নাও ব্যাগ। এদিকে ব্যাগে একটা কলেজের আইডি কার্ড পায়। তারপর কলেজের স্যারের সাথে কথা বলে মেয়েটার ঠিকানা জোগাড় করে আর যোগাযোগ করে। তারপর মেয়েটা যখন জ্ঞান ফিরে মেয়েটার সাথে কথা বলে ওখান থেকে চলে আসে। তাছাড়া আজকে ওদের ছুটি শেষ দিন ছিল, সেজন্য ওরা আবার ট্রেনে করে চলে আসে এই দিকে। আকাশ ছেলেটা অনেক ভালো, তাই না রে? তোর হঠাৎ করে আবার কি হলো বলতো? আমার আবার কি হবে? এই যে হঠাৎ করে আকাশের এত প্রশংসা করছিস। না মানে, ছেলেটা কি কি করলো তা তো দেখলি তোরা। তা তো দেখলাম। তাই এবার এটা বল, তুই কি প্রেমে পড়েছিস নাকি আরো বাকি আছে? সেটা আমি জানি না। এইদিকে গল্প করতে থাকে ওরা। অন্যদিকে আকাশের মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে। ঠিক আছে, কিন্তু আমি আসবো কি করে? আসার তো কোনো উপায় নেই এত তাড়াতাড়ি ভাবে। ফোনে ওপাশ থেকে বলতে থাকে। আকাশ সবটা শুনে রেডি হয়ে নেয়, তারপর যায় ইরার আর ওদের কাছে। কি হয়েছে? কিছু কি বলবে নাকি খিদে পেয়েছে? আমাকে যেতে হবে, কাজ আছে। যেতে হবে মানে? আমরা তো বাসে যাচ্ছি, এর বাইরে আর কোথায় যাবে?
আমাকে এখন যেতে হবে। তাছাড়া তোমাদের এই ব্যাগ দিতে এসছে। তাই ব্যাগ দিয়ে তুমি কোথায় যাবে এই চলতি ট্রেন থেকে? উপরে হেলিকপ্টার আছে, আমি ওটাতে করে চলে যাব। আর এই ব্যাগ তোমাদের বাসায় নিয়ে যাও 2 দিন পরে আমি যখন কল দিব তুমি সাথে করে নিয়ে আসিও। ঠিক আছে, নিয়ে আসবো আমি। এই বলে ট্রেনের সাথে উঠে পড়ে আর হেলিকপ্টারে করে চলে যায়। এরপর কোথায় যায় আর কেন গিয়েছে তা আপনারা পরে জানতে পারবেন, কেননা এখন বলার মতো সময় নেই। অন্যদিকে স্যার, একে স্যার এসেছে। তোমরা তাহলে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তোমরা বাইরে অপেক্ষা করো। ঠিক আছে স্যার, কোনো প্রয়োজন হলে আমাদেরকে ডাক দিবেন। থাকতে কোনো কিছুরই প্রয়োজন হবে না। ঠিক আছে স্যার, বাইরে অপেক্ষা করছি আমরা। কমান্ডো বাইরে চলে আসে। এরপর একে ওর স্যারের সোফায় বসে পড়ে। এরপর কথা বলতে থাকে। একে, তোমার মিশন কতদূর এগোলো? জি স্যার, অনেকটা এগিয়ে আছে, তবে ওই রকম কোনো সূত্র আমি এখনো পাইনি। কি বলো, তুমি এত কিছু করেও পাওনি কিছু? কিভাবে পাবো, এখন তো সব কিছু বন্ধ। তাছাড়া আপনি কি এগুলো বলার জন্য আমাকে এখানে এনেছেন? এইগুলো তো এমনিতে বলতে পারতাম। তোমাকে যে ব্যাপারে ডেকেছি, একটা বোম ব্লাস্টের ব্যাপারে কিছু কি শুনেছ? শুনেছি, কিন্তু এতে কি হয়েছে? এই বোমা ব্লাস্ট হওয়াতে নাকি 20-25 জন লোক মারাও গেছে। এই তথ্য আপনাকে কে দিল? আমি তো তাই শুনলাম। ওদের মধ্যে 2 জন লোক ছিল যারা এইগুলোর সাথে জড়িত ছিল। ওরা মারা যাওয়াতে আমাদের কাজগুলো আরও কঠিন করে দিয়েছে। কিন্তু এই হামলায় তো... ওই হামলায় কি... স্যার, এই নিউজটা সত্য, কিন্তু 20 থেকে 25 জন লোক তো মারা যায়নি। তাহলে আমাকে এরকম মিথ্যে খবর দিল কে? তার আগে এটা বলুন, ওদের সাথে এদের কোনো যোগাযোগ তো আছে, নয়তো এরা এরকম তথ্য তো দেওয়ার কথা না। তার আগে আমাকে এটা বলুন তো, আমাদের কি 1-2 দিনের ভিতরে ওই বিষয়ে তদন্ত করার কি কথা ছিল? ছিল, কিন্তু সে কথা তো আমরা 4-5 জনই জানি। সব বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছ? ওরা আপনাকে বোকা বানিয়ে চেয়েছিল একটা কাজ করাতে, কিন্তু ওরা হয়তো জানে না ওদের এই চাল আমি ধরে নিয়েছে। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এখন আপনাকে কিছু বুঝতে হবে না, আপনি শুধু ওদের কথা হ্যাঁ আর না বলে যাবেন, বাকিটা আমি বুঝে নেব। তা আমাকে যদি সবটা না বলো আমি বুঝবো কি করে? আপনাকে বলে দিলে আপনি তো ওদের সাথে কথা বলবেন, তখন তো ঝামেলা আরেক দিক দিয়ে। আমি কেন ওদের বলতে যাব? ওই ব্যাপারটা বলে দিয়ে কি এক ঝামেলা শুরু করলেন? সে যাক গিয়ে, আমি এখন চলে, পরে আমি সবটা শিওর হয়ে আপনাকে জানিয়ে দেব। এই বলে চলে আসে ওখান থেকে। অন্যদিকে ইরা ব্যাগ নিয়ে তো আসে, কিন্তু ওর বাবা তখন ছিল না বাসায়। ইরার মা তখন ছিল বাসায়। ইরার হাতে ছেলেদের ব্যাগ দেখে উনি প্রশ্ন করে বসে, কিন্তু ইরা কিছু একটা বলে ব্যাগ নিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। রাতের বেলায় ব্যাগটা হাতে নেয়। আচ্ছা, এই ব্যাগের মধ্যে কি এমন জিনিস আছে যা আমাকে তো দেখতেই হয়? বলা তো চায় না, কোনো তথ্য বা কিছু একটা জানতে পারবো। এইভাবে ব্যাগ দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই পায় না পোশাক ছাড়া। এইদিকে পরের দিন আকাশ কল দিয়ে ইরাকে সে ব্যাগটা নিয়ে আসার জন্য বলে। ইরাও পরের দিন ব্যাগ নিয়ে ঠেলার সামনে এসে দাঁড়ায়। এই নাও ব্যাগ। ব্যাগের সাথে কিছু করনি তো? ব্যাগের সাথে আবার কি করব? এবার তাহলে তুমি ক্লাসে যাও, আমার কাজ আছে, আমাকে একটু দোকান অফ করতে হবে। বুঝলাম না, যে হাতে দোকান অফ রাখো, এইরকম হলে তো সংসার চলে কি করে তোমার? এসব জেনে তোমার কি কাজ বলো? তেমন কোনো কাজ নেই, এমনিতে জিজ্ঞেস করেছি। আসলে আমি ভার্সিটির ভিতরে যাব। ওখানে তোমার কি কাজ? আমি যে ভার্সিটিতে পড়ি তাকে তুমি জানো না? কই না তো। আমি তো ভেবেছিলাম তুমি সবই জানো, এখন দেখি কিছুই জানো না। ঠিক আছে, যাও। আকাশ চলে যায় ভিতরে। ততক্ষণে ইরা আকাশের ঠেলাটা দেখতে থাকে ভালো করে, সাথে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু কিছু পায়নি। ইরা ওখানে কি খুঁজতেছে তা আপনারা অবশ্যই জানবেন, কেননা আপনাদের মূল্যবান কমেন্ট বলে কিন্তু গল্প লেখাটা সার্থক মনে হয়। সে যাক গিয়ে এবার গল্পের ভিতর ফিরে আসি। ভার্সিটির ভিতরে এসে আকাশ একটা ছেলের সাথে এসে কথা বলতে থাকে। সবকিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। এই যে ঠিকানা, এই ঠিকানা গেলে কোনো না কোনো রহস্য ঠিকই খুঁজে পাবেন।
এই ঠিকানা পেলে কোথায় তুমি? অনেক কষ্ট করে জোগাড় করেছি আমি। ঠিক আছে, তুমি এখন যাও, বাকিটা আমি পরে দেখে নেব। ঠিক আছে। ছেলেটা তো চলে যায়। তারপরে ওই কাগজে একটা ছবি উঠিয়ে কাউকে যেন পাঠিয়ে দিল। এদিকে আকাশ কী করলো তা ইরা জানে না। আবার ইরা যে আকাশের ঠেলা তল্লাশি করলো সেটা আবার আকাশও জানে না। এক কথায় ওরা কেউ একে অন্যের সম্পর্কে কিছুই জানে না। বিকালের দিকে ইরা বাড়িতে ফিরে তখন ওর বাবা মার সাথে দেখা হয়। ইরা, তোকে যে কাজটা আমি দিয়েছিলাম সে কাজটা কত দূর? বাবা, আমি এতদিন যাকে সন্দেহ করতাম আসলে এটা সে না। তাহলে তো এখন নতুন করে সবটা শুরু করতে হবে তোকে। তা তো হবেই। তোকে কেউ কোনো কিছু নিয়ে সন্দেহ করছে না তো? না আব্বু, কিন্তু তুমি এত চিন্তিত কেন? তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে। বুঝলাম না আমি এইসবের ভিতরে হঠাৎ করে আমার বিয়ের কথা তোমার মাথায় আসলো কি করে? তুই বড় হয়েছিস না, তোর বিয়ে তো দিতেই হবে। তাই বলে এরকম একটা সময়ে? মা, তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমরা বাবা মেয়ে যা ঠিক করার করো, আমি এই সবের মধ্যে নেই। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিবে, তা না করে তুমি মেয়েকে দিয়ে এই সব করাচ্ছ। বাবা তো খারাপ কিছু আর করাচ্ছে না। তাছাড়া আম্মু, তুমি তো জানোই আমার এইগুলো করতে ভালো লাগে। হয়েছে হয়েছে, বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না। আমি আছি তোর বিয়ে নিয়ে টেনশনে, আর সেখানে তোমরা দুজনে আছো অন্য চিন্তা নিয়ে। তোমাদের দ্বারা কোনো কিছুই হবে না। একদিন দেখবে আমি বাচ্চা সহ এই বাড়িতে চলে আসব, তখন দেখবো তুমি কি বলো। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই নাকি? উফ মা, আমি রুমে গেলাম, তুমি বাবার সাথে কথা বলো। ইরা রুমে তো চলে যায়। তখন ইরার আম্মু রফিক চৌধুরী বলে, মানে রফিকুল চৌধুরী হচ্ছে ইরার আব্বু। আচ্ছা, তুমি ইরার জন্য ছেলে দেখেছো কি? ছেলে তো দেখে রেখেছি, এখন শুধু তোমার মেয়ে যদি পছন্দ করে তাহলে আর কিছু লাগবে না। ছেলে যদি রাজি না হয়? ছেলে আমার কথায় 100% রাজি হবে। তোমার মেয়ের পছন্দ হলে আমার এই নিয়ে আর কোনো টেনশন নেই। তা ছেলের ছবি আমাকে তো দেখাও। আচ্ছা, দেখাচ্ছি। এরপর উনি ছেলের ছবি ইরার মাকে দেখাতে থাকে। 4-5টা ছবি দেখায়। ইরার মায়েরও ছবিগুলো পছন্দ হয়। ছেলে তো দেখতে দারুণ। কি করে ছেলেটা? ছেলে কি করে তা বলা যাবে না এখন। আচ্ছা, ছেলেকে তো দেখেছো, কিন্তু এই ব্যাপারে ইরাকে এখন কোনো কিছু বলার দরকার নেই। ইরা জানলে সমস্যা কি? ওকে আমি একটা কাজ দিয়েছি, এই কাজটা শেষ হলেই আমি ওর বিয়ে নিয়ে কথা বলবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। এইদিকে পরের দিন একটা কাগজ নিয়ে একে চলে আসে হেডকোয়ার্টারে। ওখানে মোটামুটি আরও কয়েকজন অফিসারও ছিল। স্যার, আমাকে ডেকেছেন? একটা কথা বলার ছিল। কি কথা স্যার? তোমাকে একবার দেশের বাইরে যেতে হবে। তোমাকে যেতে হবে বাংলাদেশে। স্যার, ওখানে কেন? আমার কিছু তথ্য লাগবে, আর তোমাকে সে তথ্যগুলো আমাকে এনে দিতে হবে, তাও যত তাড়াতাড়ি সম্ভব হয়। কিসের তথ্য? কাছে আসো, বলতেছি আমি। এরপর কিছু কথা বলতে থাকে। সবটা শোনার পরে কি বলেন? ম্যাডাম কি রাজি হবে? ও রাজি হওয়ার আগেই তো তোমাকে পাঠাচ্ছি খোঁজ নিতে। তাহলে কবে যাব আমি? আজকে চাইলে আজকে যেতে পারো, আবার চাইলে 2 দিন পরেও যেতে পারো। ওকে স্যার, তাই হবে। এদিকে ওখান থেকে ফিরে আসে। ওই দিন আর কোথাও যায়নি। পরের দিন সকালে ইরা যখন আকাশের কাছে আসে তখনই, আচ্ছা, আমি 3 দিনের জন্য বাইরে যাব, সেজন্য এই 3 দিন দেখা হবে না। যাবে কোথাও? ওটা সিক্রেট, বলা যাবে না। আমাকেও কি বলা যাবে না? বড় হলে তো এতক্ষণে বলেই দিতাম। আচ্ছা যাও তাহলে, এসে কল দিও আমাকে। ঠিক আছে, দিব। এদিকে একে চলে আসে এয়ারপোর্টে। একে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই প্রশ্নের উত্তর আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। কেননা এই ব্যাপারে যদি এখনই সবটা বলে দিই আমি, তাহলে তো আপনারা অনেক কিছুই জেনে যাবেন। সেজন্য একটু অপেক্ষা করুন, তাহলে সবটা বুঝতে পারবেন। একে কোন দেশে এসেছে তা আপনারা সবাই জানেন, কিন্তু এর বাইরে আরও কিছু গোপন করব না, সেটা গল্পের কাহিনীর উপর নির্ভর করে।
এয়ারপোর্ট থেকে বিমানে করে চলে আসে গন্তব্য স্থানে। এখানে একের পরিচিত কেউ নেই, সেজন্য স্যারের দেওয়া ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য কিছু কিছু লোকের সাহায্য নিয়ে একটা বাসে উঠে পড়ে। তখন একটা মেয়ে এসে পাশে বসে। একটু চেপে বসুন তো। মেয়েটির কথায় একে একটু চেপে বসে, কিন্তু এ তো মেয়েটার জায়গা হচ্ছে না ঠিক মতো। আর একটু চেপে বসতে পারবেন? সিটে তো এর বেশি জায়গা নেই। তাও ঠিক। তা আপনাকে তো বাংলাদেশের মনে হচ্ছে না। কি করে বুঝলেন? এই যে বাংলাদেশের ইংরেজি বেশি বলে ফেলতেছেন, সেজন্য বুঝলাম। যদি বাংলাদেশের হতেন তাহলে তো বাংলা অনেক ভালো বলতে পারতেন। আপনার মাথায় দেখি অনেক বুদ্ধি আছে। তা তো থাকবেই। তা আপনি এখানে যাবেন কোথায়? আমি তো মিরপুর 1 নম্বর যাব। কি বলেন? আমিও তো ওখানেই যাব। যাক, ভালোই হলো। আপনার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনিও কি বাইরের দেশ থেকে এসেছেন? আমি বাহিরের দেশ থেকে আসিনি। আসলে আমি এয়ারপোর্টে এসেছিলাম আর আমার হাজবেন্ডকে বিদায় দিতে। তা আপনার হাজব্যান্ড কি করতো আগে? আরে, ও ব্যবসার কাজে গিয়েছে। 5 দিন পরে আবার ফিরে আসবে। সেজন্য ওকে এয়ারপোর্টে দিয়ে আসলাম। যাক, ভালো করেছেন। তা আপনি 1 নাম্বারে কার বাসায় যাবেন? আত্মীয় তো নেই, তবে হোটেলে উঠে যাব। আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা বলবো কি? জি বলেন। আপনি আমার বাসায় থাকতে পারেন। তা কি করে হয়? একে তো আপনার হাজব্যান্ড নেই, তার উপর আমি আসা মানে আপনার উপরে কতটা ঝামেলা এসে পড়বে তা কি ভেবে দেখেছেন? তার উপর আমাকে তো চেনেন না ঠিক মতো। একটা মানুষের সাথে কিছুক্ষণ কথা বললেই বুঝতে পারি সে মানুষটা আসলে কেমন। সেটা কিভাবে সম্ভব? আমি একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর। যাক, তাহলে তো ভালোই হয়। তাছাড়া তারপরও আপনি বুঝতেছেন আপনি একজন বিবাহিত নারী, আমি একজন অবিবাহিত ছেলে। একটা বাসায় একা থাকলে কখন কি ঘটে যেতে পারে তা তো বলা যায় না। চিন্তা করবেন না, আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আর দেবরও আছে। আমি ওনাদের সাথে কথা বলে আপনাকে নিয়ে যাব বাসায়। কেন যে আমার মতো ঝামেলাকে আপনি সাথে নিয়ে যাচ্ছেন? আপনি চুপ করে বসুন, আমি কথা বলে নিচ্ছি। রিয়া ওনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে একে নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে কয়েক ঘন্টা পরে একে নিয়ে বাসায় আসে। সবাই একের সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, কেননা একে এখন ওনাদের অতিথি, সেজন্য ভালোভাবে কথা তো বলতে হবে। তাছাড়া ওনারা একে একটা রুম দেখিয়ে দেয় বিশ্রাম করার জন্য রাতের বেলায়। আপনি নিচে আসেন, খাবার দিচ্ছি আপনাকে। আপনারা কেন এত কষ্ট করতে গেলেন? এটা তো কিছুই না। তাছাড়া আপনি খেয়ে তাহলে ঘুমান, কাল সকালে আপনার সাথে কথা বলে নিব। ঠিক আছে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একে ওর স্যারকে কল দেয়। স্যার, আমি তো চলে। ঠিকানা আমি তোমাকে কাল দুপুরের মধ্যে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার। পরের দিন সকালে একে যখন নাস্তা করতে বসে তখন রিয়া আর বাকিরাও ছিল। তখন ওনাদের সাথে একের পর এক কথা বলতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। তা এখন তাহলে বাসায় থাকবেন নাকি কিছু কিছু জায়গায় ঘুরে আসবেন? আমি আশেপাশে কিছু জায়গা থেকে ঘুরে আসি তাহলে। ঠিকানা চিনবেন তো? ঠিকানা তো জানি না। মোবাইল দিন, আমি মোবাইলে লিখে দিচ্ছি। ঠিক আছে। এরপর রিয়া মোবাইলের ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে দেয়। এরপর একে ঘুরতে বের হয়। এইদিকে 2 দিন পার হয়ে যায়, একে অনেক জায়গা ঘুরে। এই 2 দিনে ওর স্যারের সাথে আর যোগাযোগ করতে পারেনি, সেজন্য ঠিকানাও জানে না অন্যদিকে। আচ্ছা ইরা, 3 দিন হয়ে গেল, আকাশের তো কোনো পাত্তা নেই। আমি তো তাই ভাবছি। আমি তো অন্য কিছু ভাবছি। তুই আবার কি ভাবছিস? আমার মনে হয় আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। তোকে তো সে কাজেই পাঠালাম। আরে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু মন তো ঠিক নেই। এই 3 দিন ওকে না দেখতে পেয়ে আমি যে ওর প্রেমে পড়ে গেছি। এটা কোনো কথা হলো? তুই বল। কি করব বল? আমি ভাবছি ও যখন আসবে তখন ওকে আমার মনের কথা বলে দিব।
তা শেষমেশ কিনা তুই একটা জুস বিক্রেতার প্রেমে পড়বি? সে যাই বিক্রি করুক, খারাপ কাজ তো আর করে না। সেটা ঠিক, কিন্তু তোর বাবা কি রাজি হবে? বাবাকে রাজি করানোর দায়িত্ব তো আমার। তারপরও ভেবে দেখ। আমি এই নিয়ে অনেক ভেবেছি, আর ভাবতে পারবো না কোনো কিছু। আচ্ছা, যা ভালো মনে করিস। এগুলো কি? কোনগুলো? ওই যে দেখ, ভার্সিটির ভিতরে হিরোইন নিয়ে যাচ্ছে ওই ছেলেটা। আরে ওটা তো রিয়াজ। তাই তো, রিয়াজ এভাবে? তার মানে রিয়াজ এগুলোর সাথে জড়িত? কি ভাবছিস এরকম করে? চল ওর সাথে কথা বলি। যেন পুলিশ এসে ধরে নিয়ে যায়। পুলিশ কেন ধরে নিয়ে যাবে? ওর হাতে এইগুলো, তার উপর এটা জানাজানি হলে কি হবে? একবারও কি ভেবে দেখেছিস? আরে ও আমাদের ফ্রেন্ড, তেমন কিছু হবে না। তারপরেও আরে চল তো তুই আমার সাথে। তানু জোর করে ইরাকে নিয়ে চলে আসে রিয়াজের কাছে। আরে লুকাতে হবে না। এই কি তোরা এই সময় ভার্সিটিতে? তুই এত ভয় কেন পাচ্ছিস? আরে ভয় কেন বাবু? তোর কথাই তো তেমনই বোঝা যাচ্ছে। ইরা, তানু, রিমু, তোরা তিনজন আজকে হঠাৎ করে ভার্সিটিতে, তাও এত সকাল সকাল? আমরা তো এসেছি কোচিং করতে, সামনে তো পরীক্ষা, কিন্তু তুই এত সকাল সকাল এসেছিস, তাও এগুলো নিয়ে। প্লিজ বন্ধু, কাউকে বলিস না। তার মানে তোরা এইগুলো করে বড় লোক হয়েছিস? বড় হতে হলে এরকম কাজ করতে হবে। তুই যে এইগুলো করিস তা আর কেউ কি জানে? জানে বলতে যাদের কাছে বিক্রি করেছি তারা জানে। আচ্ছা এখন চল, বাসায় যেতে হবে আমাকে। তোরা থাকলে থাকতে পারিস। না রে, আমরা থেকে কি করবে এখানে? চল তাহলে এখান থেকে, আমিও চলে যাব। এরপর ওরা চলে আসে। অন্যদিকে হঠাৎ করে রিয়া আসে একের রুমে। কি ব্যাপার, আপনি এখানে? আমার হাজবেন্ড আসবে কিছুক্ষণ পরে। ওনার তাহলে 2 দিন পরে আসার কথা ছিল। কাজ শেষ, সেজন্য চলে এসেছে। তা বাইরে আছে নাকি এখন এয়ারপোর্টে? 1 ঘন্টা লাগবে আসতে। সেজন্য আপনি আমার একটা উপকার করতে পারবেন? জি, অবশ্যই পারবো। কি করতে হবে বলুন। আমার জন্য এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসতে পারবেন? তা গোলাপ পাবো কোথায়? এই জায়গায় গেলেই পাবেন। রিয়াদ থেকে ঠিকানা নিয়ে চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর ফুল পায় আর সেগুলো নিয়ে আসে। এইদিকে একে স্যার হঠাৎ করে কল দেয়। কি ব্যাপার স্যার, এতদিন কোথায় ছিলেন আপনি? আমি একটা মিশনের কাজে ব্যস্ত ছিলাম বলে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তা ঠিকানা দিবেন কখন? তোমাকে 30 মিনিটের মধ্যে আমি ঠিকানা পাঠাচ্ছি। মনে থাকে যেন। তুমি এই কয়েকদিনে রাস্তাঘাট ঠিকমতো চিনে নিয়েছো তো? জি স্যার, এখন শুধু ঠিকানা পেলেই হবে। তুমি অপেক্ষা করো, আমি পাঠিয়ে দিব। এইদিকে একে ফুল নিয়ে চলে আসে আর রিয়ার হাতে ফুলগুলো দেয়। এই নিন ফুল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। এদিকে আকাশের ঠিকানা দেওয়া হয়। অন্যদিকে রিয়ার হাজবেন্ড ও বাসার ভিতরে ঢুকে। আকাশ আর রিয়ার হাজবেন্ডকে দেখে, কেননা একে স্যার যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা, যে ঠিকানায় একে এতদিন ধরে থেকেছে, তার চেয়ে বেশি অবাক হয় রিয়ার হাজবেন্ডকে দেখে। আর রিয়ার হাজবেন্ডও একে দেখে আরও বেশি অবাক হয়। আর রিয়া একবার ওর হাজবেন্ডের দিকে তাকাচ্ছে, আরেকবার একের দিকে তাকাচ্ছে, কেননা দুজন দুজনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। এদিকে বেচারা রিয়া কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। বন্ধু, এত বছর পরে তোর দেখা পাবো আমি তো ভাবতেও পারিনি। আমি যে তোকে দেখতে পারবো এটা তো আমি নিজেও ভাবতে পারিনি। তোমার কি একজন আরেকজনকে চিনো? হ্যাঁ, কিন্তু ও এখানে কি করে? এরপর রিয়া সবটা বলে। সবটা শোনার পরে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। কত বছর পরে আমি আমার বন্ধুর দেখা পেয়েছি। উনি কিভাবে তোমার বন্ধু হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সবটা বলতেছি। ঠিক আছে, বলো। আবির সবটা বলতে শুরু করে। সবটা শোনার পরে কিন্তু উনি এতগুলো বছর পরে হঠাৎ এখানে আসার কারণ কি? আসলেই তো আমি তো তোকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি।
কথাটা তোকে যে আলাদা করে বলতে হবে রিয়ার সামনে বলা যাবে না। আমি শুনলে কি হয়? ঠিক আছে, বলতেছি। এরপর সবটা বলে। সবটা শোনার পরে আমি অনেক সুখেই আছি, সেজন্য আমার আর দ্বিতীয় কাউকে লাগবে না। তুই স্যারকে বলে দিস। আমি ওনাকে এখনই সবটা বলে দিচ্ছি। এরপর ওর স্যারকে সবটা বলে। আবির যে কতটা সুখে আছে সব কিছু বলে। ওদের সাথে ওদের বিয়ের ছবিও পাঠিয়ে দেয় উনি সবটা শুনে দেখার পরে। তাহলে তুমি ফিরে এসো এবার। স্যার, আরও 2 দিন থেকে আসতেছি। অনেক বছর পরে বন্ধুর সাথে দেখা, একটু গল্প তো করতেই হবে। ঠিক আছে। এদিকে একে আবির আর রিয়া ওরা 3 জন গল্প করতে থাকে। এভাবে 3 দিনে রিয়া ওদের ব্যাপারে সবটা জানাতে পারে। সবটা জেনে রিয়া খুশি হয়। আজকে একে ফিরে যাবে, সেজন্য রিয়া আর আবির ওকে নিয়ে এয়ারপোর্টে আসে। বলে যাবে না তো? এই কথা তো তোকে আমার বলার কথা। তুই নিজে তো সবটা ছেড়ে চলে এসছিস এখানে। তোকে যে খুঁজবো তার কোনো উপায় নেই। কি করব? আমাদের তো আইডেন্টি বলতে তেমন কোনো কিছুই নেই। আচ্ছা, আমি তাহলে আসি। আর ভাবি, বন্ধুর খেয়াল রাখবেন। আর যদি পারেন ঘুরে আসবেন আমেরিকা থেকে। আচ্ছা, পরের মাসে আসবো ওকে নিয়ে সেকেন্ড হানিমুনে। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে, ভালো থাকিস। ওখান থেকে চলে আসে এয়ারপোর্টের ভিতরে। এরপর প্লেনে করে ওদের দেশে। আর স্যারের সাথে কথা বলে বাকিটা ঠিক করে নেয়। এইদিকে ইরা ওর বাবাকে কথাগুলো জানায়। কি বলছিস তুই? বাবা, আমি ঠিক বলছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে রাজীব চৌধুরী এত বড়লোক হওয়ার পেছনে এইগুলো ছিল? সে হতেও পারে। তোকে আর এই নিয়ে মাথা ঘামাতে হবে না, তবে একটু সাবধানে থাকিস। বলা তো যায় না, কখন আবার তোর উপর আক্রমণ করে বসে। এরকম সাহস কিন্তু পাবে না। না ফেলেই ভালো। তা তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তুই কি কাউকে পছন্দ করিস? এমন কেউ কি আছে? হঠাৎ এরকম প্রশ্ন? থাকলে বলে দে, নয়তো পরে আমি বিয়ে ঠিক করে ফেললে আমার দোষ কিন্তু দিতে পারবি না। আমি তো একজনকে পছন্দ করি, কিন্তু এখনো তাকে বলিনি। তা ছেলে কি করে? নাম কি? পারভেজ হোসেন আকাশ ওর নাম। সবাই ওকে আকাশ নামেই চেনে। আর ও জুস বিক্রি করে। কি জুস বিক্রি করা ছেলের প্রেমে তুই পড়েছিস? তুমি আগে একবার দেখো, তাহলে বুঝতে পারবে। তার আগে আমিও দেখি আমাকে পছন্দ করে কিনা ও। যদি করে তাহলে তোমার সাথে দেখা করতে বলবো। আর যদি না করে তাহলে তো তোমার আর আমার কিছু বলার নেই তোমাকে। ঠিক আছে, আমার সাথে তাহলে দেখা করতে বলিস, বা একদিন ওকে বাসায় নিয়ে আয়। ঠিক আছে আব্বু, নিয়ে আসবো বাসায়। এইদিকে পরের দিন ইরা আকাশের সাথে দেখা করবে, সেজন্য দেখা করার জন্য একটা পার্কে আসার জন্য বলে। আকাশও রেডি হয়ে চলে আসে পার্কে। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাকে পার্কে এনেছো? কিছু কি বলবে? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসা কিভাবে সম্ভব বলো? তোমার অবস্থা কোথায় আর আমার অবস্থা কোথায়? তা জেনে আমার কোনো কাজ নেই। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। এর বাইরে আমি কোনো কিছু শুনতে চাই না। কিন্তু দেখো, তোমার বাবা একজন বিজনেসম্যান। আমার মতো সামান্য একটা জুস বিক্রেতাকে ওনার মেয়ের জামাই বলে কিভাবে মেনে নেবে বলো? বললাম না, তুমি রাজি কিনা সেটা বলো। বাবার দিকটা পরে দেখতেছি আমি। ঠিক আছে, রাজি আমি। তাহলে ফুল এনে আমাকে প্রপোজ করো। এখানে ফুল কোথায় পাবো? যেখান থেকে পারো জোগাড় করো। তাছাড়া পার্কে এত গাছ আছে, কোনো না কোনো গাছে তো ফুল পাবেই। তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 3 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা, যাও। এদিকে অনেক খোঁজার পরে একটা গোলাপের গাছ দেখলো। ওখান থেকে গোলাপ ছিঁড়তে এসে হাতে কাঁটা ফুটে যায়, কিন্তু গোলাপ নিয়ে আসে। এদিকে ইরা তো অপেক্ষা করতে থাকে। একটু পরে ইরার সামনে এসে হাঁটু ভাঁজ করে ইরাকে প্রপোজ করে। আমি তোমাকে ভালোবাসি এরা। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি আকাশ। এ বলে গোলাপটা হাতে নেয়। তখনই গোলাপের রক্ত দেখতে পায়, তাই আকাশের হাতে তাকিয়ে দেখে রক্ত। সেজন্য বুঝতে বাকি রইল না, তাই ইরা ওর ব্যাগ থেকে একটা রুমাল বের করে আকাশের হাত বেঁধে দেয়।
আর ওখানে জড়িয়ে ধরে সবার সামনে। পার্কে যত মানুষ ছিল অনেকেই ওদের এই কাহিনীগুলো ভিডিও করে রেখে দেয়। ওরা আকাশকে ছেড়ে দিয়ে আকাশকে ছেড়ে দিয়ে আকাশের কপালে একটা চুমু দেয়, আর আকাশও ইরার কপালে একটা চুমু দেয়। চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। তাই বলে এখনই? যেতে কোনো সমস্যা? সমস্যা বলতে এই কাটা হাত নিয়ে যাব। বাবা ও তো জানতে হবে, বাবাও তো জানতে হবে ওনার মেয়ের জন্য তুমি কি কি কষ্ট সহ্য করতে পারো। সত্যি হাসলে তোমাকে অনেক দারুণ লাগে। মনে হয় প্রথমবার দেখছো। এই প্রথম ফিলিংস নিয়ে তোমার হাসি দেখতেছি, সেজন্য। আচ্ছা চলো এখন তাহলে। হ্যাঁ চলো। এদিকে ইরার সাথে আকাশ ওর বাড়িতে আসে। প্রথমে বাড়িটা দেখে আকাশের অনেক পছন্দ হয়, তারপর ভিতরে এসে বসে পড়ে। একটু পরে ইরার বাবা যখন নিচে আসে তখন ওনাকে দেখে আকাশ অবাক হয়, কেননা উনি ছিলেন, থাক ওনার পরিচয় এখন বললাম না, পরে জানতে পারবেন। উনিও আকাশকে দেখে অবাক হয়। কি ব্যাপার, তুমি এখানে কেন? আপনি এখানে? বাবা তোমরা কি একজন আরেকজনকে চিনো আগের থেকে? আমি ওনাকে একবার তোমার ভার্সিটিতে আসতে দেখেছিলাম, তখন উনি আমার ঠেলায় জুস খাওয়ার জন্য এসেছিল। ঠিক বলছি না আঙ্কেল? ও ঠিক বলেছে, এখনই তো আমাদের পরিচয় হলো। তখন তো একরকম পরিচয় হয়েছে, এখন না হয় অন্যরকমভাবে পরিচয় হয়ে নাও। অন্যরকম বলতে? অন্যরকম বলতে আমি আকাশকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। তুই কি আকাশের সম্পর্কে সবটা জানিস? সবটা বলতে? ও কি করে, ওর মা বাবা, বাসা, এইগুলো সম্পর্কে কি কিছু জানিস? জানবো না কেন, অবশ্যই জানি। তুই কি সব জানিস? অবাক হওয়ার কি আছে, ওর বাবা মা কেউ নেই, আর বাকি রইল বাসা। আমি ওর বাসায় কখনো যাইনি, আর নাই ওর বাসা দেখেছি। তাছাড়া ও জুস বিক্রি করে, দৈনিক 150 থেকে 200 গ্লাস জুস তো বিক্রি করে। সে ডলার দিয়ে আমার হয়ে যাবে। তাছাড়া ভবিষ্যতে দরকার হলে আমাদের কোম্পানিতে চাকরি করবে। তাছাড়া ও পড়াশোনা জানে। তুমি ওকে তোমার সাথে ব্যবসা শিখিয়ে নাও, এতে তোমাকে সাহায্য করবে। আর যদি ওর বাসা আমার পছন্দ না হয়, ওকে নিয়ে আমি এই বাসায় চলে আসব। তাছাড়া আমি তোমাদের একমাত্র মেয়ে, আমি চলে যাওয়ার পরে তোমাদের দেখাশোনা করার মতো কেউ তো নেই। তার চেয়ে ভালো আমি ওকে নিয়ে এই বাসায় থেকে যাব। ইরার মা, তুমি কি বলো? ও তো ঠিকই বলেছে। তাছাড়া ইরা যখন পছন্দ করেছে তখন ছেলেটা ভালোই হবে। তাছাড়া ছেলে দেখতেও তো খারাপ নয়। তুমি দরকার হলে তোমার সাথে ওকে বিজনেস শিখিয়ে দাও। তাছাড়া বিয়ের পর ওরা এই বাসাতেই থাকুক। ঠিক আছে, তুমি ইরাকে নিয়ে ও রুমে যাও, আকাশের সাথে আমার কিছু আলাদা কথা আছে। ঠিক আছে আব্বু। মা চলো তাহলে, আমি বাকি কথা তোমার সাথে ওখানে এসে বলি। ইরা আর ওর মা তো চলে যায়। এদিকে ইরার বাবা আকাশের কাছে সবটা কাহিনী জানতে চায়। এরপর আকাশ সবটা বলতে থাকে, কিভাবে ওদের পরিচয় হলো সবটা বলে দেয়। সবটা শোনার পরে বিশ্বাস করেন, আমি যদি জানতাম মীরা আপনার মেয়ে, আমি কখনো ওর সাথে রিলেশনে যেতাম না। তুমি এত ভয় পেও না, তাছাড়া আমি একমাত্র জানি তুমি কে। তাছাড়া তুমি চিন্তা করো না, আমি এই বিয়েতে রাজি। আমি চেয়েছিলাম আমার মেয়ে বিয়ে এমন কারোর সাথে দিতে যে ওকে সুখে রাখতে পারবে, ওকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে। তাছাড়া তোমার সম্পর্কে তো আমি সবই জানি। তুমি যে আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করতে পারবে তা আমি না জানলে আর কে জানবে? তাহলে কি জুসের ব্যবসাটা ছেড়ে দেব? দিলেও দিতে পারো। আচ্ছা, তাহলে বিয়ের কয়েকদিন পরে ছেড়ে দেব। এখন ছেড়ে দিতে সমস্যা কি? আসলে কয়েকটা মাস জুস বিক্রি করতে করতে এখন কেমন জানি আর ছাড়তে ইচ্ছে করে না। কেন, লাভ কি বেশি হচ্ছে? তা তো হতোই। আচ্ছা চলো ইরার রুমে যাই তাহলে। এদিকে ইরা তো ওর মায়ের সাথে পটর পটর করতে থাকে। এই কিছুক্ষণের মধ্যে এরা যত কথা বলছে যা বলার বাইরে। এরার বাবা রুমে আসে আকাশকে নিয়ে। আচ্ছা আকাশের সাথে আমি তোর বিয়ে দিব, তোকে কালকেই। এত তাড়াতাড়ি কেন আব্বু? কোনো সমস্যা কি? সবে মাত্র প্রেম হলো, কয়েকদিন যাবে তারপর বিয়ে করব। প্রেম বিয়ের পরেও করা যাবে। তোর বাবা যখন বলেছে তখন এটাই শেষ কথা।
কিন্তু বিয়ের শপিং, বাড়ি সাজাবে না? শপিং তো এখন এসে করে নিব, আর বন্ধুদের বিয়ের পরে আমি দাওয়াত করে খাইয়ে দিব। ঠিক আছে আব্বু, তোমার যেমনটা ইচ্ছা। এরপর ওরা বের হয়ে শপিং করতে থাকে। বিয়েতে যা যা লাগে মোটামুটি সবই নিয়ে নেয়, যেগুলো বেশি দরকার। রাতের মধ্যেই ওরা ফিরে আসে বাসায়। অন্যদিকে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ইরা আসে আকাশের রুমে। তুমি এত রাতে এখানে কেন? ছাদে চলো, কথা আছে তোমার সাথে। কি কথা? তো ছাদে যেতে হবে? তুমি আসো তো। এরপর ওরা ছাদে আসে, এসে বসে পড়ে। এখন বলো, কে জন্য ডেকেছ? আচ্ছা, বাবা এত সহজে রাজি হয়ে গেল কি করে? আমি তো বুঝতেই পারলাম না। আমি নিজেও জানি না। সত্যি বলছো তো? সত্যি বলছে। তুমি কি প্রশ্নটা করার জন্য এখানে নিয়ে এসছো? আরেকটা কথা বলার জন্য এনেছি, কিন্তু কথাটা বলবো কি বলবো না সেটাই ভেবে পাচ্ছি না। কি কথা? আজকে না বাসর ঘর বলবো? ঠিক আছে, আর একটা দিন না হয় অপেক্ষা করলাম। পরের দিন দুপুরে কাজে ডেকে ওদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। রাতে ওরা খাবার খেয়ে নেয়। তোমরা তাহলে রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে আব্বু, আমি তাহলে যাই। খালি হাতে যাবি নাকি? তাহলে কি নিয়ে যাব? আকাশের জন্য দুধ নিয়ে যাবি, এটাও কি বলে দিতে হবে? আম্মু, আমি কি এর আগে বিয়ে করেছি নাকি যে জানবো? তোমার মেয়ে বলে কি এগুলো? ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এদিকে ইরা দুধ নিয়ে এসে দেখে আকাশ বসে আছে, সেজন্য আকাশের পাশে এসে বসে পড়ে। তুমি বসে পড়লে যে? বসে না থাকলে কি করবে? দুধের গ্লাস একটা জায়গায় রেখে আগে আমাকে সালাম দিবে, তারপর আমার কাছে আসবে। এরপর? হয়েছে হয়েছে, বলতে হবে না, করতেছি। প্রথম বাসর তো, সেজন্য এরকম একটু ভুল হতেই পারে, পরের বার ঠিক হয়ে যাবে। এরপর বাকি কাজগুলো শেষ করে হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আমার উপহার কোথায়? কিসের উপহার? আজকে আমাদের বাসর রাত, আমি ডেতে এত কিছু তোমার জন্য করলাম, এর বিনিময়ে আমার তো কিছু পাওয়ার যোগ্য। এনেছি তো তোমার জন্য। কি এনেছো? চোখ বন্ধ করো, তারপর দিচ্ছি। চোখ বন্ধ করলে দেখবো কি করে? তুমি আগে বন্ধ করো চোখ। চোখ বন্ধ করলে ইরার গলায় একটা হার পরিয়ে দেয়, সাথে আঙ্গুলের মধ্যে একটা আংটি পরিয়ে দেয়। এরপর যখন চোখ মেলার জন্য বলে, ইরা চোখ মেলে তাকায়। এগুলো দেখে ইরা অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে আকাশকে। খুশির ঠেলায় এতটাই জড়িয়ে ধরে যে ওরা সরাসরি বিছানায় এসে পড়ে। তোমার আর সহ্য হচ্ছে না, এটা সরাসরি বলে দিলেই তো পারতে। মানেটা কি? এই যে বলো নেই কওয়া নেই, সরাসরি বিছানা চলে এলে। তোমার মুখে কি কিছুই আটকায় না? জি না। এখন আগে লাইট অফ করে আসো। লাইট অফ করলে দেখবো কি করে? তুমি দেখতে গিয়ে বাকিদেরও কি দেখাবে নাকি? ভুলে গিয়েছিলাম। এরপর লাইট অফ হয়ে যায়। তারপর কি হয়েছে না হয়েছে তা আপনারা পরে জেনে নেবেন। পরের দিন সকালবেলায় ওরা দুজনে ফ্রেশ হয়ে নিচে নামবে। তখনই আকাশ ইরার হাত ধরে বলে, গতকাল রাতে একটা কথা বলবে বলেছিলাম, কিন্তু বলার সুযোগ হয়নি। কি কথা? ওই যে ওই কথাটা, কি একটা সত্যি কথা বলবে তুমি বলেছিলে। বললে আবার রাগ করবো না তো? রাগ কেন করব? ঠিক আছে, শোনো তাহলে। আমি একজন পুলিশ অফিসার, বাবার সুপারিশের জন্য চাকরি পেয়েছি। আসলে আমি এখন পড়াশোনা করতেছি তো, সেজন্য এত কম বয়সে চাকরিতে নিবে না আমাকে। আমাকে একটা কাজ দেওয়া হয়েছিল। তাহলে আমি পুলিশের হাজব্যান্ড হলাম? তা কি কাজ দিয়েছিল? ভার্সিটিতে হিরোইন কে কে সাপ্লাই করে তা খুঁজে বের করা। এটা তো রাজীব আর রিয়াজের কাজ, ওরাই তো এসব করে। তুমি জানতে এইসব ব্যাপারে? অনেক আগে থেকে। তাহলে আমাকে কেন এতদিন ধরে বলনি? তুমি তো কখনো জিজ্ঞেস করোনি। তাছাড়া আরেকটা সত্যি কথা লুকিয়েছি। আবার কি লুকিয়েছ? আমি প্রথমে তোমাকে সন্দেহ করেছিলাম। মানে কি? আসলে বেশিরভাগ সময় যারা জুস বিক্রি করে ওরা জুসের সাথে মিশিয়ে নেশা করায় যারা এসব খায়। সেজন্য প্রথম থেকে তোমার উপরে আমি নজর রাখার জন্য সবসময় তোমার কাছাকাছি থেকে লক্ষ্য করতাম তুমি এইসব কাজে জড়িত আছো কিনা।
এভাবে নজর রাখতে রাখতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বুঝতে পারিনি। আমার সাথে দেখার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, শুধুমাত্র নজর রাখার জন্য। সরি, আর এরকম হবে না। সরি বলছো কেন? তুমি তো কোনো দোষ করোনি। আচ্ছা এখন চলো নিচে যাই আমরা, বাবা মা অপেক্ষা করছে। ঠিক আছে, চলো তাহলে। তবে একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? তুমি চাকরিটা ছেড়ে দাও। কেন বলো তো? রিয়া ছেলেটা অনেক খারাপ। ও যদি তোমার সত্যিটা জানতে পারে তাহলে তোমার ক্ষতি করতেও একবারও ভাববে না। কিন্তু আকাশ। কোনো কিন্তু নয়, তুমি এখন থেকে সংসার সামলাবে। আমাকে 7 দিন সময় দাও, আমি চাকরি ছেড়ে দিব, আর তুমিও জুস বিক্রি করা বন্ধ করে দিবে। ঠিক আছে, দুজনে একসাথে নিজেদের প্রফেশনাল লাইফ চেঞ্জ করে নেব। এখন চলো নিচে যাই আমরা। এদিকে ওরা নিচে নামে, নাস্তা করে ওরা ভার্সিটির দিকে বেরিয়ে পড়ে। আকাশ ওর ঠেলার কাছে এসে জুস বিক্রি করতে থাকে, আর ইরা ভার্সিটিতে ঢুকে নজর রাখতে থাকে রিয়াজের উপরে। রিয়াজ লাইব্রেরি রুমে যায়, ওখানে কিছু ছেলেকে প্যাকেট ধরিয়ে দেয়। এইগুলো আজকের মধ্যে বিক্রি যেন হয়ে যায়। এদিকে ওরা আরও কথা বলতে থাকে, তখন ইরা সবটা শুনে ফেলে, আর রিয়াজও ইরাকে দেখে ফেলে। এ কি এরা, তুই এখানে কেন? আমি তো এসেছি বই নিতে, তা তুই এখানে কেন? তোকে তো কখনো লাইব্রেরিতে আসতে দেখি না। তুই নিজে আসলে তো আমাকে দেখবি। তা তোর হাতে এগুলো কি? এইগুলো তো পাউডার। কিসের পাউডার? ওইসব তুই বুঝবি না। তা রিমু আর তানু কোথায়? ওদের তো দেখছি না। ওদের সাথে 2 দিন ধরে কোনো যোগাযোগ হয়নি, মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাইও দেয়নি। চল ওই দিকটায় আমরা একটু আড্ডা দিই। ঠিক আছে চল। ওরা একটা জায়গায় বসে দূর থেকে আকাশ লক্ষ্য করে, ইরাও খেয়াল করে আকাশ ওকে এভাবে দেখার পর মন খারাপ করে আছে। সেজন্য মোবাইলে একটা মেসেজ লিখে আকাশকে পাঠিয়ে দেয়। মেসেজ পড়ে ইরার দিকে তাকে একটা হাসি দেয়, আর ইরাও হাসি দেয়। যদিও এটা আকাশ কেন যে কোনো ছেলেই সহ্য করবে না, তার বউ অন্য কোনো ছেলের পাশে বসবে। এদিকে তানু আর রিমু চলে আসে ওদের কাছে। কি রে, তোর কোনো খবর নেই কেন? ব্যস্ত ছিলাম। দোস্ত, খাবি নাকি? কি খাবো? 1 নম্বর মাত্র, হিরোইন। তুই কবে থেকে এসব খাওয়া শুরু করেছিস? হয়েছে তো 2 মাস হলো। রিয়াজ তো আমাদের ফ্রিতেই দেয়, তার বিনিময়ে আমরা ওর কিছু কিছু হিরোইন অন্যদের কাছে বিক্রি করি। এইসব আমাকে কেন বলিসনি? তুই জানি কি করবি? তাছাড়া তুই তো এগুলো খাবি না, সেই জন্য তোকে বলিও নি। রিয়াজ, চল তো, এগুলো এখন বিক্রি করতে হবে। ঠিক আছে চল তাহলে। ইরা, তুই কি যাবি সাথে করে? না রে, তোরা যা। ওরা চলে যায়। এরপর ইরা আকাশের কাছে এসে দাঁড়ায় আর সব কিছু বলতে থাকে আকাশকে। কিছুক্ষণ পর তানু আর রিমু ইরার কাছে আসে। দাঁড়িয়ে আছিস কেন? তাছাড়া ইরা, তুই নাটকটা এবার বন্ধ কর। কিসের নাটক? আকাশের সাথে তুই যে মিথ্যে প্রেমে অভিনয় করছিস তা এবার বন্ধ করে দিয়ে রিয়াজের সাথে রিলেশন কর। দেখবি তোর লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এরা, তুমি আমার সাথে অভিনয় করতেছো? বিশ্বাস করো আমি কোনো অভিনয় করছি না। ইরার কান্না দেখে আকাশ ওকে চোখের ইশারা করে, যা ইরা বুঝতে পেরে কান্না থামায়। আসলে ওকে কি বোঝাতে চেয়েছে তা আপনারা বুঝতে পারবেন একটু পরে। এরা, তুমি আমার সাথে এরকম করবে আমি তো ভাবতেও পারিনি। আকাশ, তুমি ইরার কথা বাদ দাও, তুমি আমাদের হয়ে কাজ করো। কি কাজ? তুমি এই জুসের মধ্যে হিরোইন মিশিয়ে খাও ছেলে মেয়েদের, এতে ওরা এটার প্রতি আসক্ত হবে। এতে আমার কি লাভ? এর বিনিময়ে তোমাকে অনেক ডলার দেব আমি। ঠিক আছে, রাজি আমি। আর এরা, তোমার সাথে আমার কোনো কথা নেই। আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না তুমি। এদিকে ইরা ওর মাথা নাড়ালো, চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ ওই সুযোগে ওদের সাথে হাত মেলায়, কেননা ওদের এই মাল কোথা থেকে আসে, কিভাবে আসে, সব কিছু জানতে পারে খুব সহজে। সন্ধেবেলায় আকাশ যখন বাসে ফিরে তখন ইরা রাগি মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। ইরাকে এরকম অবস্থায় দেখে আকাশ বুঝতে পারে সবই। সরি, ওইভাবে বলাটা আমার ঠিক হয়নি। তা এখন তোমার মনে পড়লো? তখন যদি তোমাকে আমি রাগ না দেখাতাম তাহলে তো ওরা বুঝে যেত। ওদের বোঝানোর জন্যই তো তোমার সাথে আমি রেগে কথা বলেছি।
এরপর থেকে যেন এরকমটা না হয়, মনে রাখবে কথাটা। জি ম্যাডাম, মনে থাকবে। এখন রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। তুমি 15 মিনিট অপেক্ষা করো, আমি ততক্ষণে চলে আসবো। এদিকে আকাশ তো ফ্রেশ হয়ে আসে, এসে খাবার খেয়ে ওরা দুজনে রুমে আসে। তখন ইরা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কেন ওদের সাথে মিশতে গেলে? ওটা সিক্রেট, বলা যাবে না। তোমার আবার কোনো কিছু নিয়ে ধান্দা নেই তো? তুমি যা ভাবছো সেগুলো কিছুই না। না হলেই ভালো। চলো এখন ঘুমাই দুজনে। ঠিক আছে। পরের দিন সকালে আকাশ বের হতে যাবে, তখন ইরার বাবা আকাশকে ডেকে বলে, আকাশ, তোমার কাজ কত দূরে গেল? আর 1 সপ্তাহ লাগবে, এরপর আমার কাজ শেষ হয়ে যাবে। তাই এরা কি কিছু জানে? এখনো বলিনি, তবে এই কাজ শেষ হলে তারপর বলবো। আচ্ছা, তা এখন কোথায় যাচ্ছ? কোথায় আবার, যে কাজ দিয়েছেন সে কাজেই যাচ্ছে। আচ্ছা, সাবধানে থাকিও। কেন বলুন তো? রিয়াজ কিন্তু তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। দেখি না কি হয়। এদিকে ওরা ভার্সিটিতে এসে কাজ করতে থাকে। আকাশ ওর মতো করে সবটা খুঁজে বের করতে থাকে। কিছুক্ষণ পরে, এরা তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি তোকে পছন্দ করি আর তোকে বিয়ে করতে চাই। তোর কি মাথা গেছে? তুই কিভাবে পারলি এই কথাটা আমাকে বলতে? কেন, কি কম আছে আমার মধ্যে? কম আছে অনেক কিছু। তোর নজর তো এখন আকাশের দিকে। এই ছেলে দিনে যা পাই সে ডলার আমি দিনে খরচ করি, তাহলে ও কিভাবে পারবে তোকে সুখী রাখতে? তা নিয়ে তোকে ভাবতে হবে না। এদিকে রেগে ইরা চলে আসে। তখন তানু আর রিমু রিয়াজের কানে কানে কিছু একটা বলে। তাহলে এই ব্যাপার, তাহলে তো আকাশকে এই পথ থেকে সরিয়ে দিতে হয়। কিন্তু ও তো আমাদের সাথে কাজ করে। কাজ হবে পরে, আগে ইরাকে আমার চাই। এর জন্য আকাশকে যদি সরিয়ে দিতে হয় তাহলে দিব। কিন্তু কিভাবে? তোরা ওকে ডেকে নিয়ে আসবি রাতে আমার বাংলোতে, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, যাবে। এদিকে রাতের বেলায় রিমু আকাশকে কল দিয়ে রিয়াজের বাংলোতে আসার জন্য বলে। আকাশ যখন বের হবে তখন ইরা প্রশ্ন করে বসে, কোথায় যাও এত রাতে? এই তো রিমু কল দিয়ে বলেছে রিয়াজের বাসায় যেতে। ওদের কিছু ডিলার আসবে, ওদের সাথে কথা বলার জন্য। তুমি তাহলে এই ভিডিও ক্যামেরা রাখো। তুমি ওখানে যা যা করবে তা আমি ভিডিও করে রেখে দিব, তাহলে ওদের ধরতে সুবিধা হবে। ঠিক আছে, আমি চলি। এদিকে ভিডিও চালু করে আকাশ ওদের সামনে আসে। এদিকে আকাশ আসা মাত্রই রিয়াজ ওদেরকে গুলি করে, যা ইরা ভিডিওতে দেখতে পায়। আর আকাশ বলে চিৎকার করে ফ্লোরে অজ্ঞান হয়ে যায়। ইরার এমন চিৎকারে ওর বাবা মা রুমে এসে ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। 2 দিন পরে ইরা যখন জ্ঞান ফিরে তখন আকাশ বলে চিৎকার করতে থাকে। এতে ওর বাবা মা সান্ত্বনা দেয়। তারপর ইরা থেকে সবটা জানতে চায়। ইরাও সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলিস তুই? এই জন্য আকাশকে কল দিয়ে পাচ্ছি না 2 দিন ধরে। বাবা তুমি আকাশকে ফিরিয়ে দাও আমার কাছে, আমি যে ওকে ছাড়া বাঁচবো না। তুই যে ওকে অনেক খুঁজেও পাইনি। এদিকে ইরাকে নিয়ে চলে আসে বাসায়। 2 দিন পার হয়ে যায়, 4 দিন হলো, কিন্তু আকাশে কোনো খোঁজ নেই। এদিকে রিয়াজও লোকজন নিয়ে চলে আসে ইরার বাড়িতে, আর ইরাকে নিয়ে চলে আসে তার বাংলোতে। তোর সাহস তো কম না রিয়াজ, তুই আমাকে তুলে এনেছিস। তোকে বলতে সাহস লাগে নাকি? তাছাড়া আকাশ তো বেঁচে নেই, এখন তোকে বিয়ে করতে আমার একটুও বাধা নেই। সেই জন্য আমি তোকে বিয়ে করব কালকেই। এদিকে যা হলো তা আপনারা দেখলেনই। এবার এইদিকে কি হচ্ছে তা আমরা দেখে আসি অন্যদিকে। তোমরা কি এখনো খুঁজে পাওনি? স্যার, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এটা কি করে সম্ভব? সামান্য একজন মানুষকে তোমরা খুঁজে পাচ্ছ না? কি করব, আমরা তো অনেক চেষ্টা করেছি। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি একদিনের ভিতরে ওকে চাই। এইদিকে কাহিনী তো গেল, অন্যদিকে ইরা নিখোঁজের ব্যাপারটা ওর বাবা মা জানতে পারে। সেজন্য ওনারা আসে রিয়াজের বাড়িতে। ওখানে রাজীবও ছিল। কি ব্যাপার, মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনারা যে নিচে চলে আসবেন তা তো ভাবতেও পারিনি আমি। আমার মেয়েকে ছেড়ে দে রাজীব, নয়তো আমি কি করতে পারি তার তোর ধারণার বাইরে। কি করতে পারিস
দেখে নিব আমি। তাহলে একটু অপেক্ষা কর। এদিকে ইরার বাবা ফোন বের করে কাউকে কল দেয়। কল দেওয়ার পরে রাজীব ইরার বাবা মাকে ওনাদের বাড়িতে এনে আটকে রাখে ইরার সাথে। ইরা তো ওর বাবা মাকে দেখে কান্না করে। বাবা, তুমি এত ক্ষমতা দিও কি পারলে না আমার আকাশকে খুঁজে বের করতে, আর নাই পারলে আমাকে বাঁচাতে? তুই চিন্তা করিস না, 30 মিনিটের মধ্যে এখানে কমান্ডো চলে আসবে, তখন ওরাই বাকিটা করবে। এদিকে রাজীব চৌধুরী তার ছেলেকে বর সাজিয়ে এনেছে আর ইরার জন্য শাড়ি নিয়ে আসে। 30 মিনিট সময় দিলাম, যদি শাড়ি না পরিস তাহলে তোর বাবা মাকে আমি মেরে ফেলবো। এইদিকে বাবা মাকে মেরে ফেলবে এই কথা শুনে ইরা শাড়ি পরে নিচে নামে। তখনই ওখানে কমান্ডো আসতে থাকে। ওরা এসেই একজন একজন করে রিয়াজের লোকেদের মারতে থাকে। এইদিকে সবটা মারা শেষ। এখন রিয়াজ আর রাজীব চৌধুরী বেঁচে আছে আর ওনারা ভয় পেয়ে আছেন অনেক। তখনই সুযোগ নিয়ে রিয়াজ ইরার মাথায় বন্দুক ধরে। এইদিকে ওদের ভিতর থেকে একজন কমান্ডো এসে রিয়াজের হাত থেকে বন্দুক নিয়ে ওখানেই মেরে ফেলে রিয়াজ আর রাজীব চৌধুরীকে। সেই জন্য কথাটা শুনে তোমরা কি করলে এটা? কমান্ডো অফিসার নিজের মুখ থেকে মাস্কটা সরায়। এতে সবাই অবাক হয়ে যায়, সাথে ইরা বেশি অবাক হয়ে যায় আকাশের এরকম ভয়ঙ্কর রূপ দেখে। আকাশ, তুমি বেঁচে আছো? কথাটা বলে ইরা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এতে কিছুটা ব্যথা ও পায়। তোমাকে রেখে আমি মারা যাব, তা কি করে হয়? কিন্তু ভিডিওতে যে যা দেখলে সবই সত্য। এতদিন আমি হসপিটালে ছিলাম, তারও আমাকে বাঁচিয়েছে। ওর জন্য আমি এখনো জীবিত আছি। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই পোশাকে কেন? কারণটা আমি বলছি। তুমি কি? ঠিক ধরেছিস, ও হচ্ছে আমার টিমের বেস্ট কমান্ডো অফিসার। তাহলে তুমি যে জুস বিক্রি করো? ওটা ছিল আমার ছদ্মবেশ। তাহলে কেন আমার থেকে তুমি নিজেকে গোপন করেছো? তুমি কেন এতদিন আমাকে ধরে বলনি? আমি বলেছি, আসলে আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তা যে এভাবে দিব সেটা আমি ভাবিনি। তুমি যে বেঁচে ছিলে তা কেন আমাকে এতদিন ধরে বলনি? আমার তো জ্ঞানই ফিরেছে রাতের বেলায়। তার সাথে সবটা শুনে আমি এখানে ছুটে আসি। তারপর যা হলো তা তো দেখলেই। দেখলাম, তোমাকে আর এরকম ভাবে আমি কমান্ডোতে থাকতে দিব না। কি বলো? তাহলে আমি চলবো কি করে? চলবে কি করে মানে? আমাদের কি কম আছে নাকি? তাহলে শ্বশুরের টাকা চলবো নাকি? তোমাকে চলতে কে বলেছে? আমি বলি কি? হ্যাঁ বলো। আমার তো বয়স হয়েছে, আমি ব্যবসা আর কমান্ডো থেকে এবার অবসর নিব। সেই জন্য আকাশকে আমি ব্যবসা বুঝিয়ে দিব। ব্যবসা আমি বুঝে নেব না, আমি আগে যা করতাম তাই করব। কি করবে তুমি তাহলে? কি আর করবো, জুসের ব্যবসা। এই ব্যবসায় লাভ অনেক, সেজন্য লস করা যাবে না। তাই বলে এত কিছু থাকতে তুমি কিনা জুসের ব্যবসা করবে? তাতে কি, তুমি পারবে তো থাকতে? তোমার জন্য এত কিছু করতে পেরেছি, আর এইটুকু যদি না করতে পারি তাহলে আর তোমার হলাম কেন? শুধু আফসোস এতটুকু যে তোমার হাতে জুস আর খাওয়া হবে না। জুস বিক্রেতা জুস খাবে না তা কি করে হয়? ভুলেও না। তুমি তো খাবে, তোমার বাবাও খাবে। এইসবের ভেতরে আমাকে কেন ডাক? সরি আব্বু। তবে যাই হোক না কেন, জুস বিক্রি কিন্তু আসলে অনেক লাভ। ইরার কথা শুনে সবাই হেসে দেয়। আর এভাবেই জুস বিক্রি করা গল্পের কাহিনী শেষ হলো। গল্পটা কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন।